পাঠিয়ে দেওয়া হলো ওইখানে সেলাই প্রশিক্ষণের জন্য। তো ওইখানে 2 মাস থাকি আমরা। তো তখন ছিল শীতকালে তো ওই আমার তো তখন বেশি একটা জামা কাপড় না থাকাতে অনেক সময় দেখা গেছে রাত 4টার সময় গোসল করতে হইতো। ওই গোসল করে জামাটা চিপড়ায় ওই ভিজা জামাই পরতে হইতো, কারণ প্যারেড করতে করতে জামা কাপড় শুকায় যাইত। কিন্তু ওই এক পর্যায়ে দেখা গেছে কি আমার এই ভিজা কাপড়ের থেকে ঠান্ডা গুলা ভিতরে বসে গেছে। বসে যাওয়াতে আস্তে আস্তে দিন দিন শুধু আমি ওইখানে প্রশিক্ষণ শেষ করে যখন আসার পরে তো যে আশায় গেছি যে একটা সেলাই মেশিন পাবো বা ভালো পরীক্ষা দিতে পারলে ভালো রেজাল্ট হবে, উত্তম সার্টিফিকেট পাবো, শুধু উত্তম সার্টিফিকেট পাইছি কিন্তু মেশিন টেশিন কিছু পাই নাই। এই জন্যই দেওয়া হয় নাই যে ওইখানে আবার কিছু দুর্নীতি করা হয়। যারা ওই যে ম্যাডামদের কাজ করে যদি তারা সবসময় চামচামি করতে পারে বা কাজ টাজ করে দেয়, হাতের কাছে কাছে থাকে, তাদেরকেই ওই মেশিন গুলা দেওয়া হয়েছে। 3টা মেশিন দেওয়ার নিয়ম, 3টা তাদেরকেই দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাই নাই। আমি 10 জনের মধ্যে মেধা তালিকায় ছিলাম, কিন্তু আমার দেওয়া হয় নাই। শুধু আমি একটা সার্টিফিকেট পাইছি আর একটা সিজার, একটা ওই যা যা সেফ কার্ডটা থাকে এইগুলা দিছে। তারপর ওইখান থেকে নিয়ে চলে আসছি। দিন যায়, ঠান্ডা আমার ঠান্ডা ভালো হয় না, ওষুধ খাই কমে আবার বেশি হয়। এক সময় দেখা গেল কি অনর্গল আমার ব্লাড গলা দিয়ে আসতেছে, এত পরিমাণে আসতেছে যে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এত ব্লাড কি করে আসে, কোথায় থেকে আসে। আমাদের এক আনসার ওই অফিস আসছিল ওইখানে জেলা পর্যায়ে, সেখানে যাই। ওইখান থেকে কিছু পরিচিত লোক নিয়ে তারপরে আমি ডাক্তারের কাছে যাই। তারপর কিছুদিন পর আমি এই অবস্থায় পরীক্ষা টরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসি। আমি ওষুধ টষুধ খায় সুস্থ হইলাম। আমার অসুখের সময় আমার আব্বা বলল যে আল্লাহ তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও, কিন্তু আমাকে তুমি প্রয়োজনে নিয়ে যাও। তাও আমার আফসোস নাই, কিন্তু আমার মেয়ে সুস্থ হোক, ভালো থাকুক। তারপরে আমি দিন দিন সুস্থ হইলাম। আমার আব্বা হঠাৎ ব্রেন ক্যান্সারে মারা যায়। মারা যাওয়ার পরে আমাদের সংসারের উপার্জনের তো কেউ ছিল না আমার আব্বা ছাড়া। তারপরে কি করলাম, ওই অবস্থায় আর লেখাপড়া হলো না। আমি 500 টাকা সুদি করে নিয়ে ঢাকায় চলে আসি। আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে মুঘল ইতিহাস, সেখানে আমরা এরকম একটা ঘটনা দেখেছি, আমরা পড়েছিলাম বইয়ে, বাবর এবং হুমায়ুনের যে কাহিনী। বাবর ধীরে ধীরে মারা যান, হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আপনারা সেই নিশ্চয়ই দেখেছেন এবং সেই কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টি কিন্তু একেবারেই আপনাদের। সত্য আজকে উদ্ঘাটিত হচ্ছে এবং ধীরে ধীরে সত্যের প্রদীপ আলোকিত করবে চারপাশ। সেটাই হচ্ছে, সত্যের প্রদীপটা বড় হচ্ছে। ও যেটা বলেছে ওর জায়গাটি থেকে, এটা আসলে এই ঘটনার সাথে কতটা সম্পৃক্ত সেটা আপনারা সামনের দিকে গেলেই বুঝতে পারবেন। খুব বেশি যে সম্পৃক্ত তা না, কিন্তু এটা ওর জীবনের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। ও এইভাবে বিলিভ করেছে যে হ্যাঁ, ওর বাবা প্রার্থনা করেছিল, সেই প্রার্থনাটা উপরওয়ালা কবুল করেছেন। ওর বাবা ব্রেন ক্যান্সারে মারা গেলেন এবং ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কারণে অসুস্থ হলো, তাকে ছোটবেলায় অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছিল এক ধরনের ওষুধের সাথে। সেটা আসলে একটা ভয়াবহ ব্যাপার, সুস্থ হওয়ার মতো ব্যাপার না। সেখানে যে ও সুস্থ হয়েছে, একটা মিরাকলই হোক বা যেটাই হোক না কেন, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তবে যক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যক্ষা হলে মানুষ সুস্থ হয়, একেবারেই নির্মূল করা যায় এই রোগটি। এবং যক্ষা রোগের ট্রিটমেন্টই বাংলাদেশে একেবারে ফ্রি করা হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই সেটা জানেন, বাংলাদেশ সরকার এটাকে অ্যাকোমোডেট করছে। হ্যাঁ, আপনি 500 টাকা নিয়ে ঢাকায় চলে আসলেন, কারণ আপনার ফ্যামিলি আপনাকে চালাতে হবে বা আপনাকে বিয়ার করার মতো কেউ ছিল না। তারপর জি, আমার এক রিলেটিভের মাধ্যমে আসার পর আমি এখানে গার্মেন্টসে চাকরি নেই। চাকরি নেওয়ার পরে 3 মাস পর আমি তার টাকাটা শোধ করে আমি মোটামুটি ভালো পর্যায়ে চলে যাই। হ্যাঁ, তারপরে দিন যাচ্ছে, ডিউটি করতেছি, এইভাবে করতে করতে 3 বছর পরে আমার আম্মা আমার বিয়ের জন্য খুব উঠাপড়া লাগে। তখন আমি সবে মাত্র প্রতিষ্ঠিত পথে কিছু উপার্জন করে 2100 টাকা বেতন। তারপরে আমার কাছে মনে হয় আমি জীবনে এত টাকা একসঙ্গে কখনো দেখি নাই। এতই আমার কাছে খুশি লাগছে, খুব ভালোভাবে দিন কাটতো। তখন তো দ্রব্যমূল্যের এত দাম টাম ছিল না। কত সালের ঘটনা এটা? এটা 2002-3 সালের। 2003 সালে? জি, 2003 সালে আপনি ঢাকাতে তখন গার্মেন্টসে কাজ করছেন? জি জি। ওকে। তো আমাদের এক ওয়ার্কার ছিল, ও আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি চিন্তা করলো যে ওকে আমরা বিয়ে শাদী দিয়ে দিই দেখে শুনে। তো আমার দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য ওনাদের
গ্রামের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। রবিবারে আমারে দেখতে আসছে, শুক্রবারে বিয়ে ঠিক হয়ে যায়। এত হুড়াহুড়ি করে বিয়ে হবে এটা জানতাম না। তারপরে আমি অলরেডি দেখি নাই যে আজ যখন বিয়ে হবে, বিয়ের এক যে নামাজ পড়ায়, আমি সালাম ফিরাইতে যাই, দেখি যে আমার পাশে একজন লোক বসে আছে, যা আমার সাথে, এটা অহংকারের কথা না, আর আমার সাথে মানানোর কথা না, মানে এরকম ছোটখাটো। আমি আরো একটু পরিষ্কার করতে চাই, আপনি বলছিলেন যে আপনি বিয়ের আগে তাকে দেখেননি। না, বিয়ের সময়ও আপনি তাকে তেমন একটা ভালো করে দেখেননি। না। বিয়ের সময় যে 2 রাকাত নফল নামাজ পড়ানো হয়, সেই নামাজটা পড়তে গিয়ে আপনি ডান পাশে সালাম ফিরলেন, ডান পাশে সালাম, কারণ ডান পাশেই তো আপনার জামাই বসেছিলেন, তখন আপনি তাকে দেখলেন। জি, তখন দেখলাম, দেখার পর মনে হইলো যে আকাশটা আমার উপর আবার ভেঙে পড়লো। যে আমার মা যায় না শুনে দেখে সে আমার এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যে এই ছেলে কি আসলে আমার যোগ্য, নাকি আমি আসলে গার্মেন্টসে চাকরি করতে আসছি দেখে আমার এরকম ছেলের সাথে বিয়ে দিল। কেন বলছেন এটা? বয়সের ডিফারেন্স কত ছিল? বয়সের ডিফারেন্স তেমন ছিল না, কিন্তু মানুষ, আল্লাহ মাফ করুক, আর মানুষের নিন্দা করতে হয় না, তবে নিন্দা করার মতো এমন দেখতে। ওকে, সেই ছেলেটাকে আপনাকে দেখেছিল এর আগে? হ্যাঁ, দেখছে আমার। আর একবার প্রথম দেখে, আড়াল থেকে দেখে উনি পছন্দ করছে, এবং কি সাথে সাথেই উনারা বিয়ের জন্য প্রস্তুতি নিছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এসএমএস পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি। চলুন কম্পিউটার কি বলছে এই মুহূর্তে এসএমএস পোলে। একটু আগে যে বিষয়টা আপনাদেরকে দিয়েছিলাম, যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ও যেটা বলেছে, ওকে সবাই চিন্তা করেছিল যে ও হবে ছেলে, এবং প্ল্যান ছিল যদি মেয়ে হয় তাহলে ওকে নুন খাইয়ে মেরে ফেলা হবে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই ঘটনা কতখানি সত্য সেটা জানার জন্য আপনাদেরকে এসএমএস পোল আমরা ইয়েস এবং নো ভোট দিতে বলেছিলাম। দেখা যায় কত শতাংশ লোক এটা বিশ্বাস করেছে। চলুন কম্পিউটার আমাদের কি বলে আমরা জেনে আসি। Yes, 85%. No, 10%. No comments. 5%. ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটারের রেজাল্ট আমরা দেখলাম। কম্পিউটার বলছে যে এসএমএস পোলে ইয়েস পেয়েছে হচ্ছে 85%, নো পেয়েছে হচ্ছে 10%, এবং নো কমেন্টস করেছে 5%। খুবই ভালো খবর যে আপনি যেটা বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে, এবং খুবই দুঃখের বিষয় যে আপনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। ঠিক আছে, তো তারপর কি হলো? আমরা ঘটনার সামনের দিকে যেতে চাই, এবং ঘটনার সামনের দিকে যেতে গিয়ে আমরা দেখেছি যে উনি এখন যে জায়গাটিতে আছেন, ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, হয়ে গিয়েছে ইনফ্যাক্ট এমন একটি ছেলের সাথে যাকে সে দেখেনি আগে, এবং যখন দেখলো তখন তার একেবারেই পছন্দ হয়নি। ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে তিনি যেটা বলেছেন, ছেলেটি দেখেছেন এবং যিনি বিয়ে দিয়েছেন ওনার মা, তিনি এটা জেনে শুনেই দিয়েছেন। তারপর আমি তো নামাজ শেষ করে পাশের রুমে যে অনেক কান্নাকাটি করতেছি। কান্নাকাটির পর আমার সবাই বুঝাইতেছে আশেপাশের, আমি যে বাসায় থাকতাম, আমি ওই বাসায় ঢাকা আসার শুরু থেকে ওই বাসায় 3-4 বছর ওই বাসায় ছিলাম। ওনারা আমার উকিল হয়েছে, উকিল বাপ মা হয়েছে, ওনারা সবাই আমারে বুঝাইতেছে যে দেখো এখন তো বিয়ে হয়ে গেছে, তুমি যদি এখন শত এরকম উনারে ডিনাই করার চেষ্টাও করো, তারপরে মানুষ বলবে, তোমার অপবাদ দিবে, কলঙ্ক দিবে যে তুমি বিবাহিত, এই কথাটা বলবে। কিন্তু আমি মন থেকে মাইনা নিতে পারতেছি না কোনো মতেই যে ইনি আমার স্বামী। তো সবার বোঝ পরামর্শ মতে মাইনা নেই, ওনার সাথে খাপ খাওয়া নেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে উনি লোক হিসাবে এতটাই মানে অন্যরকম সেটা আমি বুঝতে পারি নাই। উনি লোক হিসাবে মানে খুবই লোভী, আর উনার একটা অসুখ আছে। আমি সেটা প্রথম স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হয় সেটাতেই বুঝতে পারছি যে উনি একটা অসুস্থ মানুষ, রোগী, গনোরিয়া রোগ আছে ওনার। তারপর আমার সেই অসুখটা তো আমার মধ্যে এসে পড়ে প্রথম দিনে। প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই গনোরিয়া রোগটা সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন না। গনোরিয়া এটা আসলে একটা সেক্সুয়াল ডিজিজ, এবং এটা খুবই সংক্রামক একটা ডিজিজ। যার থাকবে এই রোগটা, তিনি যার সাথে শারীরিক সম্পর্কে যাবেন তারও কিন্তু এই ধরনের রোগ হয়ে যাবে। যাই হোক, আপনি যেটা বললেন খুবই লোভী মাইন্ডেড ছিল, এবং তার একটা রোগ ছিল, রোগের ব্যাপারটা আমরা জানলাম। লোভী মাইন্ড বলতে আপনি কেন বলছেন যে তিনি লোভী ছিল? লোভী মাইন্ড বলতে শুনছে যে আমি চাকরি করি, ভালো বেতন পাই, তো সব টাকা পয়সা উনাকে দিতে হবে, আরো কিছু টাকা বাড়িতে সঞ্চয় আছে ওইগুলাও উনার দিতে হবে। তো আমার আম্মার সামনে আমাকে অনেক মারধর করতো। এক পর্যায়ে আমার আম্মা যদি প্রতিবাদ করতো, মানে কি বলবো, মানে এই ভাষাগুলা ব্যবহার করতে চাই না, যে উনি খুব খারাপ ভাবে, নোংরা মানুষ কিছু আছে না, যে কাপড় উঠায় দেখাইতো
যে আপনি আমার এই সব কি করতে পারবেন, আপনি আমার কি করতে পারবেন, আপনি মেয়ে মানুষ আমার সাথে এই করেন, আমার যা খুশি আমি তা করবো, আপনি মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, আপনি এখন আমাদের এখানে থাকতে পারবেন না, আসতে পারবেন না, আপনার সাথে আর কোনো সম্পর্কই নাই। এটা কি হইলো, আমি মানে মানতে পারতেছি না, মানে কিভাবে আমি এটা মানবো আর কিভাবে আমি ওনার সাথে সংসার করব, এটা মানে অ্যাডজাস্ট করতে পারতেছি না, না মিলাইতে পারে। আমি এখন কি করব দিন দিন প্রতিনিয়ত এইসব টেনশন ভোগ করতেছি। আর আমার সাথে আরেকটা মেয়ে ছিল, আমার আগেই থাকতো আমাদের সাথে, তো ও বলে কি যে চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, তোমার এমন স্বামীর সংসার করা লাগবো না। তারপরে আমি কি করলাম, ওর পরামর্শ মতো আমরা আশুলিয়া চলে যাই। আশুলিয়াতে কিছুদিন থাকার পর এখানের চাইতে বেতন বেশি, তো তখন উনি বলল, ওই মেয়েটা বলল কি দেখো এখানে তো অনেক নির্জন এলাকা, তো এখানে মনে হয় থাকা এভাবে ঠিক হবে না। এর মধ্যে আমার হাজবেন্ড আমার অনেক খোঁজাখুঁজি করতেছে যে আমি কোথায় গেলাম, কোথায় হারায় গেলাম, কে কার সাথে পালায় গেলাম, আমিও নাই ওই মেয়েটাও নাই। তো খুঁজতে 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 আমি একদিন নিজের থেকে ফোন দিছি যে তুমি যদি এখানে আসো তবে একটা শর্ত আছে, তুমি তোমার সকল প্রকার চরিত্র একদম ভালো কইরা তারপরে তুমি আমার কাছে আসবা, যদি আসতে চাও ওইভাবে আসতে পারো তাহলে আসবা, না হলে আসার দরকার নাই। তো বলছে যে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি, আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করবো না, তুমি এগুলো বিশ্বাস করো না, এগুলো সবার চক্রান্ত করছে, অনেক কথা বলে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো যেহেতু জীবন মাইনে নিছি এখন এর সাথে তো আমার জীবন কাটাইতে হবে। যাই হোক এরকম করে ওনারে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে উনি একে একে এরকম পরপর আরো এরকম অনেক ঘটনা ঘটাইলো। একজনের কাছ থেকে মোবাইল নিল, আমার গহনা ছিল ওইগুলা চুরি করে বিক্রি করলো। তারপরে ওনার সাথে এক আদম ব্যাপারীর সম্পর্ক ছিল, যে ওই দোকানে দোকানে ডলার মলার কি কি দেখায় যেন টাকা নিয়ে নিয়ে যাইতো। তারপরে এরকম করতে করতে আমি বললাম যে তুমি তোমার আসলে এইভাবে তো চলা ঠিক না, আমি একটা দেখি আমি অফিসে আলাপ করছি, কিছু লোন উঠে তোমার আমি একটা দোকান দিয়ে দিব এখানেই, তুমি যেহেতু দর্জির কাজ জানো, আমি দর্জির মেশিন পত্র নিয়ে ই করবো। তারপর 50,000 টাকা আমি অফিস থেকে উঠাই আমি ওইখানে একটা দোকান দিয়ে দিই। দোকান দিয়ে দেওয়ার পরে বেশ মানে 1-2 মাস ভালো চলে, চলার পরে তারপরে আর দোকানে কাজ করে না, দোকানের কোনো মেশিন পত্র ঠিক ঠিকানা নাই, কোনো কাজেই কোনো মনোযোগ নাই। সকালবেলা আমি রান্না করে রাখে অফিসে যাই, বিকাল বেলা এসে আমার ওই খাটের মশারিটা গুছাইতে হয়, মশারিটাও গুছাইতে পারে না, এরকম একটা অলস ধরনের মানুষ। তো এক পর্যায়ে আমার সাথে অনেক মারামারি কাটাকাটি হয়। পরে কুরবানির ঈদ চলে আসে, কুরবানির ঈদের সময় আমি বাড়িতে যাই আমাদের বাড়িতে, আর উনি ওনাদের বাড়িতে যাবে বলে আমার আগে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে উনি কি করে দোকান সব বিক্রি করে দেয়া, দোকানের অ্যাডভান্সের টাকা সব ফেরত নিয়ে অর্ধেক নেয়, অর্ধেক নিতে পারে না, নেওয়ার পরে নিয়ে উনি বাইরে চলে যায়। যাওয়ার পরে আমি যখন ঈদের ছুটির পরে আসছি ঢাকায়, আসার পরে যখন আমি শুনি সবার কাছে যে, আর যাওয়ার পরে একটা অপবাদ দিয়ে হয়ে গেছে আমারে, অন্য কারোর সাথে আমার সম্পর্ক, যার কারণে আমি ওর সাথে সংসার করতে চাই না, এই জন্য আমি ওর সাথে দিন দিন ঝগড়া করি। তারপরে উনি ঢাকায় আসছে, ঢাকায় আসার পরে আমার কাছে অনেকদিন পরে ফোন দিছে, ফোন দিয়ে বলে কি আমি তো দোকান সব বিক্রি করে দিছি, যদি এখন তুমি আমার সংসার করতে চাও তো ঢাকায় আসো, না হইলে তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি। তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি আশুলিয়াতে। আশুলিয়াতে কাজ করে যাচ্ছেন। আপনি কি ছেলেটার পরিবার সম্পর্কে জানতেন? হ্যাঁ, আমি পরিবার সম্পর্কে শুধু জানছি না, আমি ওনার ফ্যামিলিতেও 2-2.5 লক্ষ টাকাও দিছি। কিভাবে দিতেন? ও অফিস থেকে লোন উঠায় তারপরে ওই যে প্রতি ঈদে যখন বোনাস পাইতাম এগুলো জমাতেন? এইগুলা জমায় আমি আমার শাশুড়ির কাছে দিতাম। কেন দিতেন? দিছি এই জন্যই যে আমাদের সংসার যেন ভালো হয়, ভবিষ্যৎ যেন আমার ভালো হয়, আমার স্বামীটা যেন পরিবর্তন আসে, যেন এই সব লোক টাকা পয়সা জমা থাকলে পরে ভবিষ্যতে যদি উনি কিছু নাও করতে চায়, এগুলা দিয়ে যেন আমি জীবন সংসার করতে পারি উনার সাথে থাকেই। এক পর্যায়ে তারপরের বছর তো এইভাবে আমাদের হয়ে গেল যে উনি দোকান বিক্রি করে চলে গেছে। তারপর আমি আইসা শুনি যে বলছে কি ওনার এক বন্ধু আমার কলিগ, তো ওনার সাথে খুব ভালো রিলেশন, উনি আমার বদনাম ছড়াইলো যে ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো আর আপনার কলিগ ছিল হচ্ছে এই ভদ্রলোক যার কথা আপনি বলছেন, এটা ওই লোকটা জানতো?
আপনাকে নিয়ে কোনো সন্দেহ করতো? আপনাদের দুজনকে? সন্দেহ করতো এই জন্য যে এক সময় আমার আম্মা বাড়িতে, আমি এই কথাটা মিস্টেক হয়েছে বলা, আমার আম্মা হাত ভাঙিয়া 3 মাস বাড়িতে পড়েছিল, এই ডান হাত। তো ওই ভাইয়া আমার ওই কলিগটা, উনার এক বড় ভাই এই পঙ্গু হাসপাতালের ডাক্তার, তো উনার মাধ্যম দিয়ে উনি সাথে আমাদের সাথে যায়, আমার আম্মা আমি সাথে যায় ডাক্তার দেখাই। এবং এটা থেকেই মূলত আপনার হাজবেন্ডের সাথে একটা শত্রুতা তৈরি হয়েছিল তার? হ্যাঁ, শুরু হয়। এটা আপনার উচিত ছিল না যে আপনার ব্যক্তিগত জায়গা থেকে হাজবেন্ড পছন্দ করুক আর না করুক তাকে জানানো? তাকে তো জানাইছি, তারপরেও সে সাহায্য করেনি? না, যে আমার হাজবেন্ড কে জানাইছি, এবং কি হাজবেন্ড বলছে কি, আমার আম্মা বাসায় আসার সাথে সাথে বলছে কি, আপনার এখানে আসার দরকার কি, আপনি দেশে কি কোনো ডাক্তার নাই? তারপরে আপনি বাধ্য হয়ে ওই ভদ্রলোকের সাহায্য নিয়েছেন। তাহলে তাকে নিয়ে একটা স্ক্যান্ডাল আপনার হাজবেন্ড ছড়ালো, তারপর? কিন্তু কিছুই হয় না আমাদের মধ্যে, এরকম কোনো কিছু হয় নাই। এখন আবার ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে তাহলে আসো, না হলে তুমি ডিভোর্স দিতে পারো, কোনো সমস্যা নাই। আপনার হাজবেন্ড বলছে? হ্যাঁ, তা আমি অনেক গালাগালি পারছি। আর আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে তুমি যদি আমার কাছে আসো, এটা হচ্ছে শেষবারের মতো, তুমি তোমার মাকে বাদ দিয়ে আমার কাছে আসতে হবে। আমি বলি, তোমার আমার দরকার নাই, এতে আমার আল্লাহ যেই পাপ দেয় দেখ বাস। তারপরে ও কি করছে, স্বেচ্ছায় ওই ডিভোর্সের কাগজ লিখে পাঠাই দিছে, কিন্তু আমি আজও পর্যন্ত কোনো সাইন টাইন ভিতরে কোনো সাইন করি নাই, বা এটা পাঠাইও দেয় নাই। আর মানে ডিভোর্স পেপারের ভেতরে আপনি কোনো সাইন করেননি, শুধু ওইখানে রেজিস্ট্রি চিঠিটা রিসিভ করার সময় যে সাইনটা করতে হয় সেই সাইনটা আপনি করেছেন? জি জি। ওকে, ফাইন। তারপরে কি হলো? তারপরে তো আমি উঠাইলাম, তারপরে আমার এক বসকে দেখাইলাম যে এটা কি। তারপরে বললো যে দেখেন, মন খারাপ করে না, এটা আপনার হাজবেন্ড আপনার ডিভোর্স লেটার দিছে। তখন তো আমি 4 দিন কোনো খানা দানা নাই, কোনো অফিসে আর যাই নাই, মানে মানুষ অনেক জানাজানি হয়ে গেছে। আমাকে এবার বলেন তো, যে হাজবেন্ড আপনাকে সুখে রাখেনি, যে হাজবেন্ড আপনার জীবনটাকে একেবারে তামা তামা করে দিচ্ছে, যে হাজবেন্ডের এত এত কমপ্লেন, সেই হাজবেন্ড যখন আপনাকে ডিভোর্স দিল তখন আপনি 4 দিন খাচ্ছেন না, এটা কেন? কোন অনুভূতি থেকে আপনি এটা? এটা হইলো আমার এই জন্য যে যা যেমনই থাকুক, তারপরে আমার মাথার উপর একটা ছাতা ছিল, কিন্তু এখন মানুষ আমাকে কত অপবাদ দিবে, মানুষ খারাপ বলবে। একজন যদি ভালো বলে আর 9 জনই খারাপ বলবে যে হয়তো মেয়েটাই ভালো না। কেমন মেয়ে মানুষ যে একটা খারাপ মানুষকে ভালো করতে পারলো না। প্রিয় শ্রোতা, আপনি কি বিলিভ করেন আজকে আঞ্জুমান যে ঘটনাটা বলল, যে শত সহস্র অত্যাচার সহ্য করেও হাজবেন্ডকে চায় একজন বাঙালি নারী? এই জন্য চায়, কষ্টটা হচ্ছে যে লোকজন তাকেই অপবাদ দিবে। আপনি কি মনে করেন যে একটা মেয়ে এভাবে, গ্রাম বাংলার একটা সাধারণ মেয়ে, বছরের পর বছর এরকম ভাবে একজন হাজবেন্ডের সাথে থাকতে পারে, তারপরও হাজবেন্ডের জন্য সে এত চিন্তা করতে পারে ডিভোর্সের পরে? আপনি যদি মনে করেন যে ইয়েস, এটা আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে এটা যায় এবং এটা সত্য, তাহলে আপনি SMS বলে অংশগ্রহণ করুন। আপনি লিখুন ইয়েস এবং পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আপনি যদি মনে করেন যে না, এটা এই ঘটনার কোনো বাস্তবিকতা নেই, তাহলে লিখুন নো লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা একটু পরেই কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলে কত % লোক বিশ্বাস করেছেন এটা এবং কত % লোক এটা অবিশ্বাস করেছেন। হ্যাঁ, তারপর তো যাচ্ছে, এভাবে দিন যাচ্ছে, চাকরি করতেছি। হঠাৎ এক সময় এখান থেকে আমার চাকরিটা চলে যায়। চলে যাওয়ার পর আমি বসে আছি, এখন বাসায় কি করব, কিভাবে চলবে। তারপর আমার আম্মা আসছে বাড়ি থেকে, আমার আম্মা অসুস্থ। এমন সময় আমাদের চলার কোনো রাস্তা নাই। প্রতি মাসে বেতন পেতাম, প্রতি মাসে চলতাম। তারপর আমার আম্মা মানুষের সাথে মাটি কাটার কাজ করে, মাটি কাটার কাজ করে তারপরে বাজার নিয়ে এসে খাই, চলি এরকম। এর মধ্যে এই যে অপবাদ দিছে আমার হাজবেন্ড, অপবাদ দেওয়াতে আমার ওই কলিগটা চাকরি ছাড়া চলে গেছে আগেই, যে আমি ছেলে মানুষ অন্য জায়গায় চাকরি করতে পারবো, কিন্তু ও মেয়ে মানুষ, ও চাকরি অন্য জায়গায় করতে পারবো না, থাক ওই চাকরি করুক। উনি চলে গেছে গাজীপুরের দিকে। তারপরে চাকরি তো আমার এইভাবে চাকরি চলে গেল। তারপর আমার আম্মা আমার মাটি কেটে কেটে নিয়ে আসে। তখন একদিন দেখাইলো আমার হাতের অবস্থা, হাতে অনেক ফোসকা পড়ে গেছে। বললাম, মা তোমার 2টা পায়ে ধরে বলি, আমার যতই কষ্ট হোক, তারপরে তুমি এই মাটি কাটার কাজ ছেড়ে দাও, আমি দরকার পড়ে অন্য কাজ করবো, কিন্তু তুমি করো না। আমার খুবই খারাপ লাগে। তারপর আমরা বাড়িতে চলে যাই। 1 মাস থাকার পরে আমার ওই যে বিয়ের ঘটক মহিলা, উনি আমার কাছে ফোন দেয় হঠাৎ। উনি তখন এই নিউয়েতে গেছে। নিউয়েট আমরা একটু ক্লিয়ার হই যে উনি তখন নিউয়েতে কাজ করছে আপনার ঘটক? হ্যাঁ হ্যাঁ। ওকে, ফোন দেওয়ার পরে কি বললো? ফোন দেওয়া বললো কি, তুমি কোথায়? আমি বললাম, আমি তো বাড়িতে, আমি তো চাকরি ছেড়ে দিছি। তো কি করতেছো? আমি বসে আছি, কোনো কাজ টাজ কিছু নাই, এখন আবার নতুন কোনো চাকরি পাইলে নিব। তখন উনি বলে কি, তোমার কোনো চাকরি করতে হইব না, তুমি টাকার বিছানায় ঘুমাইবা,
তোমার মা সহ তুমি এত সুখে থাকবা যে কল্পনাও করতে পারবা না, যে এতদিন কোন জগতে ছিল আর এখন কই আসলা, ধারণা করে পারবা না। তারপরে তোমরা কালকেই বাড়ির থেকে চলে আসো। তো এই কথা বলাতে তো আমি আর আমার আম্মা আসছি। আসার পরে তো তার 3 দিন পরে ওনারা আসছে। উনি ওনার ছেলে আরেকটা মহিলার সঙ্গে নিয়ে আমাদের বাসায় গেছে। যা বলতেছে যে এত কষ্টের মধ্যে রয়েছে অথচ আমার একটা খবর নেও না, আমার কাছে একটু যোগাযোগ করো না। তখন আমার আম্মা বললো যে তোমার সাথে যোগাযোগ করে কি হবে, তুমি তোমার মেয়ের জীবনটাই নষ্ট করে দিচ্ছ। এমন একটা জানোয়ারের হাতে নিয়ে ফালাই দিছিল যে হে ছাইরা ছুটে গেছে, আমরা কেউ দেখতেছে না। তো যাই হোক, উনি বললো যে দেখেন খালাম্মা, আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না কার ভাগ্যে কি আছে, তো আপনি এইসব দোষারোপ আমারে করে না বা কোনো অভিশাপ দিয়ে না। কয় না, আমরা অভিশাপ দিই না, আমার মেয়ের ভাগ্যের উপরে আমরা ছেড়ে দিছি। তো যাই হোক, আমি ওর একটা কাজের ভালো একটা সন্ধান দিতে আসছি। যদি ও ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করে, চাকরি করে আর কয় টাকা, সারা মাস ডিউটি করে আর কয় টাকা বেতন পাইছে, আর এখন এনে সপ্তাহে সপ্তাহে যে টাকা পাইবো আপনি ধারণাও করতে পারবেন না যে আপনারা রাতারাতি কত পরিবর্তন হয়ে গেছেন। এই কথা আমার আম্মারে বলল। ওকে, প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনলাম। তার মানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। আমরা দেখলাম জীবনের উত্থান পতনের বেশ কয়েকটি ধাপ। আমরা একটা ছোট্ট বিরতি নেব, তবে তার আগে তারপর আমার আম্মাকে বলে উনি ওনার বাসায় আমাকে নিয়ে আসলো, ঢাকায় নিয়ে আসলো, মিরপুরে নিয়ে আসার পর আমি ওনার বাসায় থাকতেছি। আর ওনার সাথে ওনার খরচ দিয়ে অফিসে নিয়ে যাচ্ছে, ট্রেনিং করাইতেছে, সেমিনার করাইতেছে, দেখাইতেছে। তো এইগুলা দেখার পরে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। উনি একটা এনজিও থেকে 10,000 টাকা লোন উঠায় দিল। লোন উঠায় আমার 2টা সেন্টার নিয়ে দিল। কোন অফিসে নিয়ে যেত আপনাকে? অফিসের নামটা হলো নিউ ওয়ে প্রাইভেট লিমিটেড বাংলাদেশ। নিউ ওয়ে প্রাইভেট লিমিটেড বাংলাদেশ। ওকে, সেখানে আপনাকে নিয়ে গেল এবং আপনাকে ট্রেনিং করাচ্ছে তারা বিনা পয়সায়। ট্রেনিং এর যে টাকা লাগে 50 টাকা, সেটা উনি দিচ্ছে। আর সেমিনার করতে 5 টাকা লাগে, সেটাও টিকিট উনি দিচ্ছে। ওকে, ও অফিসটা কোথায় ছিল? সেই অফিসটা ছিল প্রথমত ওই যমুনা ব্যাংক বনানী যাওয়ার সময়, যমুনা ব্যাংকটা আছে না, যমুনা ব্যাংকের ওখানে একটা হ্যামলেট টাওয়ার আছে। হ্যামলেট টাওয়ারে? হ্যাঁ, হ্যামলেট টাওয়ারের 8ম তলায়, লিফটের 7 তলা, ওইখানে ওই অফিসটা খুলছিল। কত সালের ঘটনা এটা? এটা হইতেছে 2009, হ্যাঁ 9-10 এরকম। আপনি সালটা মনে করতে পারছেন না? 2009 কিংবা 10-এর কাহিনী হচ্ছে এটা। ওকে, হ্যাঁ, আপনি তারপরে ট্রেনিং করছেন এবং আপনাকে 10,000 টাকা তুলে দেওয়া হ্যাঁ, হবে। 10 সালের ঘটনা এটা, 2010 সালে। জি। তারপরে আমি ওইভাবে উনি ওইখানে থাকতে থাকতে তারপরে উনি বলল যে দেখো, তুমি কিছু লোকজনের সাথে কথা বলো আর তাদেরকে যে ট্রেনিং করে তুমি যা শিখতেছো এইগুলা তাদেরকে বুঝাইলে দেখবা যে তারা আসবে। আর ওনার মাধ্যম দিয়ে তুমি তারা ভর্তি হইলে যে টাকাগুলা পাবা, ওইগুলাই তোমার টাকা। তো এখন স্বপ্ন দেখা শুরু করছি। এখানে তো ট্রেনিং এর মধ্যে বলে দিচ্ছে 1 সপ্তাহ পর 18,300 টাকা করে পাওয়া যাবে। তো এই 18,300 টাকা কবে পাবো সেই ধান্দায় পাগল হয়ে গেছি। এত পাগল হয়ে গেছি, মানে তখন আর খাওয়া পড়া ঘুম কোনো কিছু নাই। সারাক্ষণ স্বপ্নেই দেখতেছি যে 18,300 টাকা পাবো। তারপরে এত টাকা, মানে আমেরিকান সিস্টেম, বাংলাদেশের নিয়মে বেতন দেয় না। এটা একটা আমাদের একটা স্যালারি, সেটা হইতেছে আমেরিকার সিস্টেমে 1 সপ্তাহ পর বেতন দেয় ওই দেশে। এই জন্য আমেরিকার মালিক এখানে আসছে, এই কোম্পানিটা খুলছে, ওই নিয়মে আমাদেরকে টাকা দিবে, যে আমাদের দারিদ্রতা দ্রুত গতিতে দূর হয়ে যাবে সবার। ওকে, এই কথা বলছে। বলাতে তো স্বপ্ন দেখতেছি আর সবার সাথে কথা বলি। ফোনে যে টাকা লাগবে সেই টাকাটাও উনি দিত আমারে, মালিক না ওই জোহরা। ওকে, তারপর আপনি ফোনের কথা বলছিলেন মাঝখানে, রাইট? ফোন করতে হতো আপনাকে কি কাজ শেখালো? কাজটা একটু বলবেন আমাদেরকে। অনেক ধরনের কলা কৌশল শিখায় দেয়, যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাকে ফাঁদে ফালাইতে হবে। তখন একে একে বলা শুরু হইলো, ট্রেনিং করলো, এমন মোটিভেশন ট্রেনিং দিল, এমন ভাব নিয়ে চলতে হবে, এমন ভাব নিয়ে কথা বলতে হবে। কথা বলে এমন একটা আকর্ষণের জায়গা আসছে, এই মুহূর্তে আমি ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে তখন উনার তো একটা আকর্ষণ থেকে যাবে, তখন আমার একটা ক্রস দেখায় কাটা দিতে হবে। এই জন্যই যে বুঝাইতে হবে আমি অনেক ব্যস্ত আছি,
আমার আরো ফোন আসছে কিংবা আমার জরুরি কাজ আছে, মিটিং আছে, আমি এখন আর কথা বলতে পারতেছি না, আপনি যদি প্রয়োজন হয় আপনি কালকে এই টাইমে অন্য সময় আমার সাথে কথা বললেন। এইভাবে দিন যাইতেছে এই কথাগুলা ব্রেনের মধ্যে সব গাইতে গেছে। শিখতে শিখতে এক সময় দেখা গেল যে এইগুলা বলা শুরু করলাম মানুষের সাথে, বলতে থাকলাম। বলতে আমি যে অফিসে চাকরি করতাম ওইখানে একটা ছেলেকে আমি বললাম, অফার দিলাম যে দেখো এখানে এরকম রাতারাতি বড়লোক হইতে পারবা, গার্মেন্টসে চাকরি করে আর কি করতে পারবা, দেখো আমি 10 বছর চাকরি করলাম, কিছুই করতে পারলাম না, আর আমি এখন 2 মাসে এই জায়গায় আসছি, আমি অনেক ভালো আছি। মিথ্যা বলছি আসলে, কিন্তু আমি ভালো কতটুকু আছি সেটা তো আমি জানি, কিন্তু এই মিথ্যাগুলা বলাতে ও আমার মিথ্যা কথাতেই পড়ে গেছে এবং কি ওর ধারণা ছিল ও একসময় আমার প্রতি দুর্বল ছিল। ও মনে করতো কি আমার স্বামী যাওয়ার পরে আমি হয়তো বা কারোর সাথে কোনো সম্পর্ক করে কোনো কিছু করবো, কিন্তু আমার মনের মধ্যে এরকম কোনো অসৎ চিন্তা ছিল না। কাজে আমি আর কোনো কিছু করি না। ও এই সুযোগটা কাজে লাগায় ও রাজি হয়েছে আমার কথাতে। আইসা আসার পরে টাকা টুকা দিয়েছে। কত টাকা নিলেন? 12,000 টাকা। 12,000 টাকা নিয়ে তাকে কি বললেন? কতদিনের মধ্যে এটা কি করবেন? 2টা সেন্টার নিয়ে দিলাম। সেন্টার মানে? 2টা সেন্টার নিয়ে দিলাম বলতে এখানে আমার কাছে কিছু কাগজপত্র আছে যেগুলাকে সেন্টার বলা হয়। একটু দেখি আমি কাগজপত্রগুলো। ওকে, প্রিয় শ্রোতা, আমার কাছে কাগজটা চলে এসছে। মূলত এখানে নিউ ওয়ে নামে যেটা করা হয়েছে, নিউ ওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে 1999 সাল থেকে এটা করা। এই কাগজের একটা খামের একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব, আপনারা চাইলে ফেসবুকে চলে আসতে পারেন একটু কিছুক্ষণের মধ্যেই। আমাদের তার আগে আমরা একটু জিনিসটা বুঝে নেই যে আসলে এটা এই প্রত্যেকটা কাগজ একটা করে সেন্টার। জি, প্রত্যেকটা খাম একটা করে সেন্টার। আচ্ছা, কি মানে জিনিসটা কি আসলে কি আমাকে একটু বলেন। এই একটা সেন্টার নিলে 12 বছর পরে এটার 45,000 টাকা দিবে, এই 8,500 টাকার বিনিময়ে। এই সেন্টার মানে হচ্ছে হলো এর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিনলে একটা কাগজ সার্টিফিকেট, একটা সার্টিফিকেট সে কিনবে কত টাকা দিয়ে? এটা 8,500 টাকা। 8,500 টাকা দিয়ে সে এটা কিনবে। কেনার পরে 12 বছর পরে মানে 1 যুগ পরে সে কত টাকা পাবে? 45,000 টাকা। 45,000 টাকা পাবে। মানে এখন ইচ্ছে করলে একজন 10টা সেন্টারও কিনতে পারে, 5টাও কিনতে পারে, 4টাও কিনতে পারে, 7টাও কিনতে পারে। আচ্ছা, আমি একটু কাগজটা খুলে আপনাদেরকে একটু পড়ে দেখাতে চাই যে আসলে কাগজটার মধ্যে কি আছে। এখানে যে সার্টিফিকেটটা দেখলাম সেটা হচ্ছে নিউ ওয়ে অ্যাফরেস্টেশন। আচ্ছা, এটাকে আপনি বুঝতেন? এই যে ইংরেজি যে লেখাগুলো আছে এগুলোকে আপনি বুঝতেন কি? আমাদেরকে একটু বলবেন। এখানে লেখা আছে ওই অ্যাফরেস্টেশন, এটার মানে হচ্ছে যে আমার বনায়ন প্যাকেজ। এটা আমি বনায়নের জন্য একটা গাছ কিনে রাখছি, কয়েকটা গাছ কিনে রাখছি। ওই গাছের যে দাম হবে 12 বছর পর সেই অনুসারে আমার 45,000 করে টাকা দিবে। তার মানে আপনার টাকাটা ওরা বলতেছে যে আপনার টাকাতে এখন গাছ কিনে গাছ পালছি আমরা, সেটা আমরা আপনাকে 12 বছর পরে কেটে বিক্রি করে সেখান থেকে 45,000 টাকা দিব। জি জি। এই সার্টিফিকেটটা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। আমাদের বিশ্বাস এই সার্টিফিকেটটা আপনাদের অনেকের কাছেই আছে এবং শত শত মানুষ এটা কিনেছেন, এটা আমাদের বিশ্বাস। ওকে, এখানে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আমাদের ফেসবুকে আমরা ছবি হিসেবে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আমরা প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে একটু নোট করছি, এটা কিন্তু আমরা একেবারে ইনিশিয়াল স্টেজে আছি, ঘটনাটা শেষ পর্যন্ত যায়নি কোন দিকে, সুতরাং আগে থেকেই কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না, অপেক্ষা করুন, শুধু সার্টিফিকেটটা দেখুন। তো সে আপনার কাছ থেকে 2টো সেন্টার কিনলো, মানে 2টো এরকম সার্টিফিকেট কিনলো, তাই তো? হ্যাঁ, 2টা সেন্টার কিনলো। আমারও 2টা সেন্টার আছে। ওকে আমার এক পাশে আমার এক হাতে দিয়ে দিলাম, আমার আরেক হাত খালি। এখন ওই হাতে এখন কি করা যায়, কাকে দেওয়া যায়? তো আমি আমার এক চাচাতো ভাই ছিল, ওনাকে আমি ফোন দিলাম যে ভাইয়া এখানে আসেন, এখানে আসলে তো এই কাহিনী, আপনি তো একটা এনজিওতে চাকরি করেন, প্রশিক্ষায় চাকরি করে। তো আমি উনাকে এই পরামর্শ দেওয়াতে উনি রাজি হয়ে গেল। তো কিভাবে টাকা দিতে হবে? আমি কই 2টা সেন্টার নিতে হলে এত টাকা দিতে হবে, আস্তে আস্তে আপনি আরো সেন্টার বাড়াইতে হবে। তো উনি শুধু সেন্টারটাই নিচ্ছে, এই সেন্টার গুলা নিচ্ছে। তারপরে আমি এরকম ভাবে করতে করতে আস্তে আস্তে নেটওয়ার্ক আমার অনেক বড় হয়ে গেল। মানে এক সার্কেল হয়েছে 30 জনে। 30 জন হইলে
আপনি এক সার্কেলে এরকম 30 জনকে বানিয়ে ফেলেছেন? 34 জনকে বানাইছি। 34 জন? এরা প্রত্যেকে কে কটা করে এরকম সেন্টার কিনেছে? এই এক একজনে 3টা, কারো কেউ কেউ 7টা, কেউ কেউ 5টা, কেউ কেউ 2টা, কেউ কেউ 1টা, এরকম এক একজন এক আপনি এক টাকার রকম। অ্যামাউন্টটা বলতে পারেন যে কি পরিমাণ টাকা এই 34 জনের কাছ থেকে আপনি নিলেন? টাকা তো এখন ফ্যামিলি বুঝে। আমার এক মামাতো, আমার মানে খালাতো ভাইয়ের চাচতো ভাই, তার বোন জামাই, তাদের অবস্থা খুবই ভালো, করেন যে 50 লাখ টাকার উপরে দিয়া ফেলাইছে। এরা মানে 1 বছরে ডাবল দিবে। এই কথাটা শুনে প্রথমে দিছে মনে করেন 18-19 লাখ টাকা। এটা কি আপনার মাধ্যমে দিয়েছে নাকি ওরা সরাসরি ইয়ে করেছে? এটা মাধ্যমটা আমি মাধ্যম, কিন্তু ওনারা যখন অফিসে গেল, আমাদের অফিসের যে বস আছে মনিরুজ্জামান, মনির, উনি ওনার সাথে ওনার ফ্রেন্ড হয়ে যায়, ওকে, ভালো পরিচয় হয়ে যায় কথাবার্তা বলাতে। তখন আর আমার প্রয়োজন হয় নাই, উনি আমাকে ছাড়াই বারবার যায়, তারপরে টাকা টুকা জমা দিয়ে আসতো, ইনভেস্ট করে আসতো। আপনি শুধু আমাকে একটা জিনিস বলেন, এটা তো হচ্ছে আপনার মাধ্যমে একজন কাস্টমার পেয়েছে এবং তারা বুঝে গেছে এটা এই ধরনের কাস্টমার, সুতরাং তারা নিজেরা এটা ডিল করেছে। এটা তো পরে কিন্তু আপনার আসলো। মাধ্যমে যেটা হলো যে জি। 30 থেকে 34 জনকে আপনি ম্যানেজ করলেন, তাদের অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্টটা কত ছিল সব মিলিয়ে তাদের টাকা 50 লাখ হবে। 50 লাখের মতো টাকা তারা আপনার মাধ্যমে এই প্রতিষ্ঠানে এসে ইনভেস্ট করেছে জি। নিউওয়েতে। হ্যাঁ, তারপর আমি প্রথমে যার মাধ্যমে আমি আসলাম যখন, তখন আমার শেরেবাংলা থানায় আমার এক পরিচিত রিলেটিভ, ওনাকে আমি যখন ইনফরমেশনটা দিলাম, দেওয়াতে উনি তো চিন্তা করছে যে এখানে যাওয়া হবে, ওর সাথে মানে আমার বিস্তারিত সব শুনছে। শোনার পরে যে শুনছে যে আমার সংসারে কেউ নাই, এখন আমি একাই আছি, এরকম এরকম। তখন শোনার পরে উনি ওই দুর্বলতার সুযোগ নিছে, নেওয়ার পরে বলছে যে আচ্ছা আমি রাজি। আপনি আমাকে একটু খুবই ফাস্ট যাচ্ছেন, আমাদের লিসনারদের পরিষ্কার করার জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু বলেন তো যে শেরেবাংলা থানার সাব ইন্সপেক্টর বা অন্যান্য যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে যে গিয়েছেন, আপনি কি নাম্বারগুলো নিজে থেকেই কালেক্ট করছেন নাকি অফিসে আপনার ওনার মাধ্যম দিয়ে করাইলাম। তারপরে উনিটাকে ওই সাব ইন্সপেক্টর। জি, সাব ইন্সপেক্টরের কাছে আপনি কিভাবে গেলেন? সাব ইন্সপেক্টর হচ্ছে আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই। মানে আপনি প্রথমে আপনার আত্মীয়র মধ্যে চেষ্টা করেছেন, জি। সেখানে উনি একজন ছিলেন। প্রিয় শ্রোতা, যে 34 জনের গল্প আপনারা শুনলেন সেটা আসলে সেকেন্ড স্টেপ আমরা বলতে পারি। প্রথম স্টেপটা ছিল যে আত্মীয়র মধ্যে কাউকে কাউকে ম্যানেজ করা যায় কিনা, এবং সেটা কিন্তু আমাদের আঞ্জুমান করেছে যে আগের অফিসে কার সাথে ভালো সম্পর্ক ছিল বা কোন ছেলেটা তাকে একটু পছন্দ করতো, তাকে প্রথমে হাত করা, আত্মীয়দের কাছে যাওয়া, এবং করতে করতে গিয়ে ওই আত্মীয়র মধ্য থেকে আরেকটা সার্কেল বের করা। এটাকে যারা বিভিন্ন রকমের এটাকে যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট তারা বুঝবেন, এটা থিওরি আছে, গ্রেপ ভাইন থিওরি বলে যেটাকে। আঙ্গুরের মতো, আঙ্গুর যেরকম থোকা থোকা ধরে, মানে প্রথমে একটা থেকে, তারপরে দুটো থেকে চারটা থেকে আপনার হলো 8টা, জ্যামিতিক হারে জিওমেট্রিক্যাল প্রসেসে জিনিসগুলো বাড়ে আর কি। প্রথমে আমরা আসলে 1 থেকেই শুরু করে ওর ঠিক সেই প্রসেসটাতেই গেছে এবং প্রত্যেকটা ক্লায়েন্টকে এভাবেই বলা হয়েছে। হ্যাঁ, তারপর আপনি যে আঙ্গুরের বিষয়টা বললেন, এইভাবে সার্কেল তৈরি করতে হয়। এক্স্যাক্টলি। দেখুন, ওদেরকেও যেভাবে জিনিসটা বুঝিয়েছে, আমি যে কথা বলছিলাম যে তাকে ম্যানেজমেন্টের ভাষায় যে থিওরিটা দিয়েছিলেন গ্রেপ ভাইন থিওরি, এটাও আলটিমেটলি ঠিক ওনারা তো আসলে থিওরি বুঝবেন না, ঠিক এই জিনিসটাই এখানে কাজে লাগানো হয়েছে যে একটা আঙ্গুর থেকে কিভাবে দুটো থেকে কিভাবে 4টে হয়, সেটার ছবিও এখানে আছে এবং সেটাও ওনাদের সেমিনারে বোঝানো হয়েছে। আমি এই ছবিটাও ফেসবুকে দিয়ে দিচ্ছি। ওকে, আপনি বলুন যে পুলিশের কাছে গেলেন, তারপর পুলিশের কাছে যাওয়ার পর এক পুলিশ আরেক পুলিশ, এক থানা থেকে আরেক থানা, এইভাবে আমারে উনি ডিউটির ফাঁকে ফাঁকে নিয়ে অনেক জায়গায় ঘুরতো। উনি প্রথমে রাজি হলেন, সেখানে আপনি বলছিলেন যে রাজি হওয়ার সাথে সাথে যেদিন রাজি হয়েছে, যেদিন আমার সাথে প্রথম দেখা হয়েছে, সেদিনই উনি আমার সাথে ট্যাক্সি ক্যাব ভাড়া করে নিয়ে আমাদের অফিসে যায়। আচ্ছা, যাওয়ার পরে ওখানে কিছু টাকা দিয়ে আসে। কিছু টাকা দিয়ে আসার পরে উনি বলে কি যে আমি তো এরকম জমি জমা সংক্রান্ত বিষয়ে একটু ঝামেলায় আছি, তবে আমার টাকা দেওয়াটা কোনো ব্যাপার না, দিতে পারবো, তবে একটু ধৈর্য ধরতে হবে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সাথে আছি। তখন আমি বললাম যে আমি তো একটা পাইলামই। আর উনি আরেকটা জিনিস আমার আশ্বাস দিল যে তোমার কয়টা লোকের দরকার, আমি হাজার হাজার লোক দিতে পারবো এখান থেকে, আমার কোনো এরকম কোনো সমস্যা হবে না, তুমি রাতারাতি দেখবো এখান থেকে উঠে গেছো। এই কথা যখন বলাতে আমি তো আরো একটু খুশি হলাম যে তাহলে মনে হয় আমি সবার আগে আগায় যেতে পারবো, আমি সবার প্রথমে থাকবো। তো এইভাবে হঠাৎ করে এক সময় দেখা গেল কি আমি 18,300 টাকা আমি কমিশন পেয়ে গেছি।
যেদিন পেয়ে গেছি আমি কাউন্টারের সামনে কি জোরে লাফাইতেছি আর চিৎকার করে, মানে আনন্দের কোনো সীমা নাই যে আমি এরকম অনেকগুলা টাকা আজকে কমিশন পাইছি, এই টাকাগুলা কি করব আমি। তখন উনি আমার সঙ্গে ছিলেন, ওই সাব ইন্সপেক্টর। Okay. তো আমি এসব খুশিতে আমি ওনাকে 10,000 টাকা দিয়ে দিছি। আমি এত টাকা দিয়ে কি করবো, আমার এত টাকা লাগবে না, আপনি 10,000 টাকা নিয়ে আপনার কাছে রাখেন। তো উনি কি করছে, টাকাটা নিছে, নিয়ে তারপরে উনি বলছে কি আমার তো আরো কিছু টাকা লাগবে, যদি তুমি পারো কারোর থেকে তাহলে তুমি আয়না দেও। তো ওনার আরো কিছু টাকা লাগবে বললো। তারপরে আমি আমার আম্মাকে জানাইলাম, আমার আম্মা 1 সপ্তাহের মধ্যে বাড়ি থেকে না ওই 20,000 টাকা আয়না দিল। আয়না দেওয়ার পরে উনারে আমি ওই টাকাটা উনারে দিয়ে দিলাম আবারও। দেওয়ার পরে উনি বলল কি যে তো তোমার উনি মানে সাব ইন্সপেক্টরকে দিলেন? জি জি। আচ্ছা। তো তোমার তো আসলে এখন এই জোহরার বাসায় থাকা ঠিক হবে না, তোমার আমি একটা বাসা নিয়ে দেই, এটা সবচাইতে বেটার হবে। তারপরে আমরা আমার জন্য আলাদা বাসা দেখলো, এখানে ওই ইব্রাহিমপুরে বাসা দেখলো, বললো কি আমারও ফ্যামিলি নিয়ে আসবো, আর তুমিও তোমার আম্মা নিয়ে এখানে থাকতে পারবা, বা আমার বাচ্চা দুইটাও দেখতে পারবা, ভালোই হবে, খারাপ হবে না, এদিক দিয়ে তোমার ব্যবসাও ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি সাভারের বাসা ছাইড়া দিলাম। তারপরে আমরা এখানে আসলাম, আসার পরে উনি সমস্ত খরচ বহন উনি করলো, ও বাসার খরচ উনি বহন করলো? হ্যাঁ, বাসা ভাড়ার থেকে শুরু করে সবকিছু। তারপরে উনি আমাকে এক পর্যায়ে বলে ফেললো কি যে একজন মানুষ তো 2-3টা বিয়ে করতেই পারে, চলো আমি তোমার বিয়ে করব, চলো আমরা কোর্টে যাই, কোর্ট ম্যারেজ করবো। আমি কখনো না, আপনি আমার নিজেদের লোক, আর আপনি যারা বিয়ে করছেন যে উনিও আমার নিজের লোক, আত্মীয়ের মধ্যে আত্মীয় বিয়ে করছেন, আবার আপনি আমার দিক নজর দিতেছেন, কার পাগল, এটা কোনো ব্যাপার? তুমি সারা জীবন ঢাকা থাকবো, ও সারা জীবন বাড়িতে থাকবো। আমি কই না, আমি এইসব করতে চাই না। এক পর্যায়ে দেখা গেছে কি উনার মানে উনি আমার কথাতে সাড়া দিত যে আমি উনার প্রতি আসক্ত হয়ে যাই। আসক্ত হওয়ার পরে উনি এই সুযোগটা কাজে লাগায়। তারপরে এক সময় আমার আম্মা দেখা যায় যে বাজারে গেছে কিংবা বাসায় নাই, এই সময় উনি আমার সংস্পর্শে আসতে চাই, এরকম করতে করতে আমি তার সাথে ওইরকম জড়ায় পড়ি। এক ধরনের অনৈতিক সম্পর্কে আপনি জড়িয়ে পড়েন? জি। ওকে, তারপর আমি তখন চিন্তা করি যে উনার দ্বারা যেহেতু আমার উপকারী হচ্ছে, ক্ষতি তো আর হচ্ছে না, আমার তো আর কোনো হাজবেন্ড নাই, বা আমি কোনো সংসারের মধ্যেও নাই, যাই হোক যেটা হবার হবে, আর যদি এরকম কোনো কিছু হয় দেখি আমি কি করতে পারি। তারপরে আস্তে আস্তে এইভাবে ব্যবসা চলতেছে। উনি আর অনেক লোকজন নিয়ে আসে, মানে উনি আমার প্রতি এতটা বিভোর হয়ে গেছে যে উনি ডিউটিও ভাল লাগে না, যদি রাত্রে ডিউটি থাকে সারা রাত আমার সাথে কথা বলে, 1 মিনিট যদি ডিউটির কাজ করে আর সারা রাতই আমার সাথে কথা বলে, সারা রাত। সকালবেলা আমি ঘুমাই, সকালবেলা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই, আমি অফিসে যাই। তারপরে আবার অফিস থেকে বিকালবেলা আসলেই উনার যদি কোনো কাজ না থাকে আমার নিয়ে বিকালে বের হয়, এই থানার নাম করে ওই থানার নাম করে বের হয়ে এক একজন লোকজন সংগ্রহ করার চেষ্টা করে। তারপরে এইভাবে চলতে কিছু লোকজন আসলো, কিছু লোকজন আইসা তারা সব দেখলো শুনলো, তারা টাকা ইনভেস্ট করলো। এই টাকার থেকে উনিও কিছু কমিশন পাওয়া শুরু করলো। উনি যখন কমিশন পাওয়া শুরু করলো, উনার প্রথম কমিশনটা হলো উনার 24,000 টাকা। 24,000 টাকা যখন আমি উনাকে পাইয়ে দেই, তখন উনি তো আমার উপর আরো অনেক খুশি যে তুমি নিজেও অনেক টাকা ইনকাম করতেছ, আমাকেও অনেক টাকা ইনকাম করাই দিতেছ, ধন্যবাদ তোমারে। তুমি আমার মোটরসাইকেল কিনে দিবা কবে সেটা বলো। তখন আমি বলছি কি মোটরসাইকেল না, আপনি যদি আমার সাথে ঠিক মতো কাজ করেন, লোকজন সংগ্রহ করে দেন, আমি আপনাকে প্রাইভেট কার কিনে দেবো, মার্সিডিজ গাড়ি কিনে দেবো, এরকম স্বপ্ন দেখাই। এবং এই স্বপ্নগুলো আপনাকে আপনার অফিস দেখাইতো? হ্যাঁ। তো বলতো কি যে তোমার মনটা অনেক বড়, কিন্তু যে এই স্বপ্ন দেখতেছ যদি আল্লাহ পূরণ করে তাহলে তো ভালোই হলো। তারপরে আমি ওনার মতো চলতে হঠাৎ একদিন আমি আবারও কমিশন পাইছি। কমিশন পাওয়ার পরে আমি এখন ওনারে খুশি করার জন্য কিছু আম আর নাশপাতি কিনে আর একটা বডি স্প্রে কিনে নিয়ে আমি ওনার সাথে দেখা করতে আসছি। ওনার তখন ডিউটি ছিল তালতলা। তারপরে আমি দেখা করতে আসছি, দেখা করে ফেরার পথে আমার ওই শামীম সরণি রোডের ওইখানে যাইতে অ্যাক্সিডেন্ট হয়। আপনার?
জি ওকে। অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে আমি খুবই মানে অজ্ঞান হয়ে যায়, মাথায় আঘাত পাই, শরীরে আঘাত পাই, শরীরের এখন আমার এই পাম ইয়াতে পায়ে ফোলা আছে, 1 বছর 1.5 বছর পার হয়ে গেছে, তবুও যায় নাই, ভালো হয় নাই। পরে উনি আমারে ওই মুহূর্তে তারপরে আমার ব্যাগ থেকে চেক করে আমার ডায়াল নাম্বার সব নাম্বার, রিসিভ নাম্বার সব নাম্বার উনার নাম্বারই বেশি থাকতো। তারপরে কারণ সারাদিন আপনি তার সাথে ফোনে কথা বলতেন। জি, হ্যাঁ। মানে মূল গ্রাহক আমার উনি। ওকে। এখন এইসব মানে আপনি আসলে এত লোকের কাছে যেতেন না, এই এক লোক দিয়ে আপনি মোটামুটি সবকিছু ম্যানেজ হ্যাঁ করতেন। হ্যাঁ, আমি শুধু উনার সাথে কথা বলতাম, কিন্তু উনি আর উনার মধ্যে এমন একটা হিংসা জিনিস কাজ করতো যে আমি যেন আর অন্য কোনো পুরুষ মানুষের সাথে কথা না বলি বা কারো সংস্পর্শে না যেতে পারি, এই জন্য উনি সাথে থাকতো, শুধু ফেস টু ফেস করা দিত যে আমি এখানে আছি আর উনিও আছে এখানে, এটা বলার জন্য কোথাও কোথাও প্রয়োজনে নিয়ে যায়। আমি একটা জিনিস এখানে একটু আমাদের শ্রোতাদেরকে একটু পরিষ্কার করতে চাই। প্রথম কথা হচ্ছে, যে কাজটি আপনার করার কথা ছিল সে কাজটি মূলত উনি করতো, জি। এবং সেগুলো করে পাইপলাইনের মধ্যে যেটা বলে পাইপলাইন ছিলেন হচ্ছে উনি, সেই জিনিসগুলো ওনার মাধ্যমে নিয়ে আপনি আসলে আপনার কোম্পানিকে দেখাতেন যে আপনি এগুলো কালেক্ট করেছেন, তাই তো? জি জি। এবং আপনি যেটা পেতেন অফিস থেকে সেটার একটা অনেক বড় একটা অংশ সেটা আবার আপনি এই ভদ্রলোকটাকে আপনি দিয়ে দিতেন, তাই তো? না, আমি এমন একটা সিস্টেম করছি যে আমার পাশাপাশি যেন উনিও কমিশনটা পায়। ওটাকে অফিস থেকে দেওয়া হতো নাকি আপনাকে দেওয়া হতো? অফিস থেকে দেওয়া হয়। অফিস থেকে ওনাকে কিভাবে দিবে? অফিস থেকে, উনিও তো ওখানে গ্রাহক একজন, আচ্ছা। উনিও আমার ওই রকম গ্রাহক হয়েছে না, তো আমি এরকম ভাবে লোকজন সেট করছি, উনি যে লোকগুলা দিচ্ছে যে আমার পরে উনি, উনার পরে যে লোকগুলা উনার 2 হাত দিয়ে দেওয়া হয়েছে যেন উনি সব কমিশন গুলা পায়। তারপর তো এরকম করতে করতে আমার 1 সার্কেল পূরণ হয়ে গেছে, 2 সার্কেল হয়ে গেল। 2 সার্কেল হয়ে গেল বলতে আমার এক সাইডে 34 জন হয়েছে, 34 জন শুধু এই টাকাটা ইনভেস্ট করছে, আর যে যতগুলা মানুষ অনেক আরো যে 2-3 সার্কেল হয়েছে ওইগুলা কিন্তু টাকা ইনভেস্ট করে নাই সকলেই, কারণ সবার অবস্থা সমান ছিল না, এজন্য তারা টাকা ইনভেস্ট করতে পারে নাই। আর এই 34 জন শুধু টাকা ইনভেস্ট করছে। যাদেরকে দেখা গেছে যে 3 বছর আগে ইনফরমেশন করছি, তারা 3 বছর পর আসছে, তখন 3 বছর পর এসে বলছে কি, এত দূর তুমি আগায় গেছো, এত কিছু তোমার হয়েছে, অথচ আমাদের এতদিন বলো নাই। তখন আমি বলছি তোমাদের তো আগে বলছিলাম, তোমরা বিশ্বাস করো নাই, তো এই তোমার এত কিছু করার সহযোগিতা করলো কেন? আমাকে সহযোগিতা এরাই করছে, তাদের নাম বলতাম, আবার কিছু কিছু জোহরা তো ছিলই। যাই হোক, এরকম করার পরে তারপর এক সময় আমি যে কমিশন গুলা পাইতাম, তখন আর আমি আর এই টাকার কথাগুলো আর প্রকাশ করি না, এই এর কাছে আর প্রকাশ করি না। প্রকাশ না করে আমি আস্তে আস্তে গোপনে গোপনে ওই টাকাগুলা ওইখানে জমাইতে শুরু করি। তখন বলে কি ব্যাপার, আমি কমিশন পাই তুমি পাও না? আমি কিভাবে পাবো? আমার তো আরেক সাইট আছে, ওইটা যদি পূরণ না হয় তাহলে আমি পাই না, আর আপনার তো 2 সাইট পূরণ হইতেছে, এই জন্য আপনি পাইতেছেন, আমারটা জমা আছে। মিথ্যা কথা বলতাম, কিন্তু আমি টাকাগুলা এমনও দিন গেছে যে দিনই 50,000, 1 লাখ এরকম পাওয়া যেত, কমিশন আসতো। তো ওই কমিশন গুলো আমি না উঠে ওইগুলা আমার আমার সেন্টারে ইনভেস্ট করে রাখতাম। ওকে। 1 বছরে ডাবল দিবে, এই জন্য ইনভেস্ট করতাম। তো ইনভেস্ট করতেছি, টাকা হচ্ছে, আমি তো মনে মনে স্বপ্ন দেখতেছি 2 লাখ হোক, 3 লাখ হোক, 4 লাখ হোক, এরকম স্বপ্ন দেখতেছি। এই করতে করতে 8 লাখ টাকা হয়ে গেল। আপনার পার্সোনালি? জি, পার্সোনালি 8 লাখ টাকা হয়ে গেল। তখন আবার বইলে দিল কি, তখন ছিল ফেব্রুয়ারি মাস। তখন বলে দিল কি, এপ্রিলের থেকে এই টাকাগুলা হ্যান্ড ক্যাশ দিবে না, দিবে হচ্ছে ব্যাংক ট্রান্সফার করে দিবে, ব্যাংকের থেকে নিতে হবে। তখন আমি বললাম আচ্ছা, যখন যা দেখা যায় যা হোক। তারপর আমি কি করলাম, ওইভাবে টাকা করলাম যে আমি তাড়াতাড়ি যদি আমি আরো টাকা কিছু করতে পারি। আর উনি আমার পরামর্শ দিয়েছিল কি, টাকাগুলো এখানেই করো না, ইনভেস্ট করো না, যা টাকা পাও উঠায় আমার কাছে দাও, আমি তোমার জমি কিনে দেবো। কিন্তু আমি ভাবছিলাম যে না, উনি যদি আমার সাথে কোন রকম করে, তাহলে যদি সমস্যা হয়, এমনিতেই তো উনি তো আমারে অনৈতিকভাবে ব্যবহার করছে, সেটাই তো। সেই জন্য আমি আর উনাকে আর দিন দিন মানে অ্যাবাউট করে চলার চেষ্টা করি। এক পর্যায়ে ওনার ফ্যামিলি চলে আসে। ওনার ফ্যামিলি চলে আসাতে তখন আমি মানে মনে মনে
বলি যে আমি বাইসে গেছি, যে ওনার সাথে আমার আর কোনো এরকম কোনো কিছু হবে না। কিন্তু তারপরে লুকায় লুকায় উনি ফোন দিতেই থাকতো। আমি কথা বলে ওনাদের সংসারে যেন অশান্তি না হয় আমি ফোন নাম্বার ডিলিট করে রাখতাম। ফোন কথা বললে ঘরে দরজা দিয়ে সিটকানি লাগায় তারপর কথা বলতাম। কথা বললে তখন জিজ্ঞাসা করতো মাঝে মধ্যে, মানে হালকা পাতলা একটু টেরও পাইছিল মনে হয় যে তার সাথে আমার এরকম সম্পর্ক। তারপরে এক সময় দেখা গেছে যে উনি একটা মেসেজ লিখছে, কিন্তু উনার ডিলিট করতে মনে নাই। ওই মেসেজটা উনার ওয়াইফ দেখে ফেলছে উনার ফোনের মধ্যেই। তো লেখছে যে আমি তোমার সারা বাঁচবো না, মারা যাবো, তুমি অনেক কিছু লেখছে। আমার ফোনে আসার সাথে সাথে আমি ডিলিট করে দিয়েছি দেখে। কিন্তু উনারটা ডিলিট করতে মনে নাই। এটা নিয়ে ওনাদের মধ্যে অনেক কিছু হয়, কিন্তু আমারও বুঝতে দেয় না। আমি তো বুঝছি যে কিসের জন্য এরকম হইতেছে। তারপরে এখন মনে করেন যে উনি তখন ওনার ওয়াইফ বলেছে তুমি আর ওই অফিসে যাইতে পারবা না, আমার এত বড় লোক হওয়ার দরকার নেই, আমার তো টাকা পয়সা লাগবে না। কিন্তু তখন উনার সবার টাকা দেওয়া শেষ হয়ে গেছে। উনার শালার টাকা দিছে, উনার মামাতো ভাইয়ের টাকা দিছে, উনার আরো চাস্তো মামার টাকা দিছে, চাস্তো মামার মেয়ের জামাইয়ের টাকা দিছে, আরো বন্ধু বান্ধব ওনার যত ফ্রেন্ড সার্কেল ছিল, যত কলিগ টলিগ ছিল সবার থেকে টাকা আনা শেষ। কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 8 লাখ, কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 18 লাখ, 20 লাখ, এরকম টাকা যার যত টাকা আছে। জাস্ট এটা মানি গেমস খেলার মতো শুরু হয়েছে। এত টাকা, মানে টাকা বস্তাত করে নিয়ে যাইতো হেড অফিসে। এত টাকা 2-3 বস্তা হয়ে যাইতো, নিয়ে যেতে পারতো না। লেবাররা মাথায় করে টাকা গাড়িতে উঠাইতো, তারপর ওখান থেকে টাকা নিয়ে যাইতো গাড়ি দিয়ে হেড অফিসে। তারপরে এরকম করতে করতে আমরা তো মানে টাকার প্রতি একটা অনিচ্ছা হয়ে গেছে। এত টাকা দিয়ে কি করবো? আমার তো এত টাকার দরকার নাই, তাহলে আমি এত টাকার মালিক হয়ে গেলাম এত তাড়াতাড়ি। তারপরে আমি ওই 8 লাখ টাকা ইনভেস্ট করলাম। করার পরে ওই টাকাগুলো আমি আমার নামে ইনভেস্ট করি নাই, আমি যে আমাদের এলাকার থেকে যে লোকগুলো আনছিলাম তাদের নামে ইনভেস্ট করলাম। ইনভেস্ট করে মানে সার্টিফিকেট গুলো আমার কাছে রেখে দিলাম। মানেটা হচ্ছে যে আপনার ওই যে শাখা প্রশাখা যেগুলো সেগুলো আরো বেশি করে বাড়ানো, তাহলে আপনার আরো বেশি। হ্যাঁ, আমি বেশি কমিশন পাবো। আর আমার নামে করলে তো আমার উপরের যারা আছে তারা পাবে, কিন্তু আমি যদি আমার নিচের লোকদের নামে আমার নামে ইনভেস্ট করি তাহলে আপনি পাবেন, এবং ওই লোকগুলো আবার কিছু লোক বাড়াবে, তাহলে সেটাও আপনি পাবেন। সেটাও পাবো। এইভাবে করলাম। করার পরে এখন আমি এমন একটা পর্যায়ে এসে গেছে, এপ্রিল মাসের থেকে টাকা, এপ্রিল মাস দিল, জুন মাসে, মে মাসটাও কষ্টে সষ্টে দিল টাকা, কিন্তু জুন মাসের থেকে টাকা দেওয়া টোটালি বন্ধ করে দিল। এটা কত সালের? এটা 12 সাল, 2012। মানে 2010-এ আপনি জয়েন করলেন, 2012 সালে গিয়ে এটা, এবং ততদিনে আপনি 8 লাখ টাকার মালিক হয়ে গিয়েছেন। আপনি বিভিন্নভাবে ইনভেস্ট করেছেন, আপনার মাধ্যমে লাখ লাখ টাকা মানুষ ইনভেস্ট করেছে। আমি 3 মাসের মধ্যে 8 লাখ টাকার মালিক হয়ে গেছি। 2010-এ জয়েন করার 3 মাসের মধ্যে আপনি? না, 2010-এর জয়েন করছি ঠিক আছে, কিন্তু এতদিন শুধু আমি ওই সেন্টার নেওয়ার কমিশন পাইছি। ওই যে 18,000, 4,000, 5,000 এরকম পাইছি, 10,000, 20,000 এরকম পাইছি। কিন্তু এই যে লাখ লাখ টাকা যে কমিশন, এটা এই 2012 সালেই পাইছি। ওকে, তার মানে হচ্ছে আপনার যখন শাখা প্রশাখা অনেক বড় হয়ে গেল, তখন উইদিন 3 মান্থের মধ্যে আপনি 8 লাখ টাকার মালিক হয়ে গেলেন। এই কমিশনগুলা বড় হয়ে গেছে, তাই তো? প্রিয় শ্রোতা, বাংলাদেশে এই জিনিসটা প্রথম না। বাংলাদেশে এই জিনিসটা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে করার চেষ্টা করেছে, কখনো ছোটভাবে, কখনো বড় করে, এবং করার পরে পত্র পত্রিকাতে এগুলো বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে। আমরা একটু SMS বলে যেতে চাই। যে ঘটনা আজকে আপনি শুনছেন আঞ্জুমানের মুখ থেকে, আপনি ব্যক্তিগতভাবে সেই ঘটনাটি বিশ্বাস করেন কিনা, যে এভাবে গ্রেপ ভাইন যেটাকে বলছি, যে আঙুরে থোকার মতো লোকজনকে জড়ো করে, বিভিন্নভাবে ক্লায়েন্ট জড়ো করে টাকা একটা কোম্পানিকে দেয়া এবং তার মাধ্যমে নিজে থেকেও কিছু কমিশন পাওয়া, এই প্রসেসটি নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরে কি করেছে সেই জায়গাতে আমরা যাবো একটু পরে, কিন্তু এইটুকু আপনি বিশ্বাস করেন কিনা। যদি আপনি বিশ্বাস করেন এবং যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন, আপনি SMS বলে অংশগ্রহণ করুন এবং আপনি লিখুন। বিশ্বাস যদি করেন তাহলে লিখবেন ইয়েস, আর যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের মাধ্যমে আপনাদের ফলাফলটুকু আমরা জেনে নেব যে
কত শতাংশ লোক এটাকে বিশ্বাস করেছেন, কত শতাংশ লোক এটাকে বিশ্বাস করেননি। এবং একই সাথে আপনাকে বলতে চাই, আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের ভুল, আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করতে চান, কনফেস করতে চান, তাহলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনাকে টেক্সট করতে হবে, প্রথমে লিখতে হবে JBSB স্পেস কনফেস, শেষে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। হ্যাঁ, যেখানটাতে আপনি ছিলেন যে জুনে এসে 2012 সালের জুন, রাইট? 2012 সালের জুন মাসে এসে আপনাকে সমস্ত টাকা দেয়া বন্ধ করে দিল। তারপর আমি বাড়িতে গেলাম। টাকা দেওয়া বন্ধ করে দিলে তো আপনারা সেটা মানবেন না, রাইট? টাকা দেওয়া বন্ধ করে দিলে আপনি ওই সময় আমি বাড়িতে গেছি, হঠাৎ যে কোনো কারণবশত আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি বাড়ি থেকে আসার পরে অনেক মানে টাকা টোটালি দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমি অনেক কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে ওনারা আমারে 30,000 টাকা দেয়। দাঁড়ান, আমি এভাবে জানতে চাচ্ছি না, আমি একটু ক্লিয়ার করতে চাই আপনার কাছে। হঠাৎ করে তো টাকাটা বন্ধ করে দিলে আপনারা কেউই সেটা মানবেন না, রাইট? আপনি অফিসে গেলে আপনাকে টাকাটা কেন বন্ধ করে দেওয়া হলো? কি কারণ দেখানো হলো? কারণ দেখানো হলো যে এখন থেকে টাকাটা ব্যাংকে দেওয়া হবে, আর ব্যাংকে যে দিবে সেটার একটা সফটওয়্যার এখনো তৈরি করে সারে নাই। ওইটা তৈরি করবে, তারপরে ওই ব্যাংক ট্রান্সফার দিবে। আর টাকাটা এক জায়গায় আটকে আছে, ওই টাকাটা ওইখান থেকে আসার পরে তারপরে সবাইকে টাকা ব্যাংকের মাধ্যমে টাকা দিবে। সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তখন উনি আমার দায়িত্ব নেওয়া বাদ দিয়ে দিছে। মানে যিনি আপনাকে এই কাজগুলো করতো তিনি আপনার দায়িত্ব নেওয়া বাদ দিয়ে দিয়েছেন? জি। আর এই যে আপনাদের যখন এটা বলা হলো যে ব্যাংকে যাবে, সফটওয়্যার ডেভেলপ করতে হবে বা কিছু একটা, এটা কি শুধু আপনাকে বলা হয়েছে নাকি আপনার মতো আরো? সবাইকে বলা হয়েছে। তো সবাই এটা মেনে নিল? সবাই মাইনে নেয় নেই, এই জন্যই যে প্রতিদিনই অফিসে আসতো। এই জন্য মানে অফিসে আসতো মানে ভাঙচুরের মতো অবস্থা হয়ে যাইতেছে। তখন সবাইকে বুঝাইতেছে যে আপনি বোঝার চেষ্টা করেন, এরকম ভাবে আমাদের টাকাটা জমি কিনছে অমুক জায়গায় সোনারগাঁ রূপগঞ্জে জমি কেনার কারণে টাকাগুলো আটকে আছে। এখন জমিটা তো আর ওই যেই দামে কিনছে তার চাইতে কম দামে বিক্রি করতে পারে না, তাহলে তো আমরা লসে পড়বো। আর আমাদের তো অবশ্যই লাভ দেখাইতে হবে। এইগুলা খাদে যদি আমাদের টাকা লাভবান না হয়, আমরা যে টাকা ইনভেস্ট করছি সেই টাকা আমরা ফেরত পাবো না। এরকম ভাবে আমাদের বুঝাইতেছে, যার কারণে আমরা ওই বুঝ মাইনা চলতেছি। কে বুঝাতো এগুলো? এগুলা লিডাররা বুঝাইতো। অফিসের আপনাদের যারা লিডার ছিল তারা এভাবে ধরে ধরে আপনাদেরকে বোঝাতো, দিনের পর দিন ধরে ধরে বোঝাতো? দিনের পর দিন আমরা অফিসে গেলে এই কথাগুলাই বলতো। তো আপনি বলছিলেন আপনি কান্নাকাটি করলেন? আমি কান্নাকাটি করতেছি এই জন্য যে আমি বাসা ভাড়া দিব কিভাবে, আমি চলবো কিভাবে, আমার কে মানে কোনো গার্জেন নাই বা আমার অন্য কোনো কর্মও নাই। ওকে, যা আমি যেটা দিয়ে চলতে পারবো। তখন উনি উনার সোহেল নামে আরেকটা লোক আছে, উনি ওই জোহরার চাইতে বড় লিডার। তো সোহেল আমাকে বুঝাইলো যে আপনি আরো কিছু গ্রাহক আনেন, আরো কারো ইনভেস্ট করান। এখন 1 বছরেরটা না, এখন আপনি করাবেন 2 বছরের মেয়াদে ইনভেস্ট, এখন আর 1 বছর নাই, এই প্ল্যানটা শেষ। তো এই কথা বলাতে তখন আমি বললাম যে এখন আমার লোকজন আনা সম্ভব না, আপনি আমার যে টাকা আছে এখানে আমার কমিশন জমা আছে, ওইখান থেকে আমার কিছু টাকা দেন, আমার ঘর ভাড়া দিতে হবে, সংসার চালাইতে হবে, আমার আম্মা অসুস্থ, ডাক্তারও দেখাইতে হবে। তখন আমার আম্মার চেক আপ করার পর ধরা পড়ছে আমার আম্মার মাজার হাড় ক্ষয় গেছে। তো পিজিতে আমি দেখাইতাম, কিছুদিন দেখাইছি, কিন্তু টাকার অভাবে আমি আর 6 মাস দেখাইতে বলছে, আমি 3 মাস দেখানোর পর আর দেখাইতে পারি নাই। তারপরে আমি অনেক কান্নাকাটির পরে আমারে কিছু টাকা দিল, 1020 টাকা দিল। দেওয়ার পরে ওই টাকাটা আমি কিছু ধার ছিল কারোর থেকে, ওই ধারের টাকাটা দেই আর সংসারে খরচ করি। খরচ করার পরে জুলাই মাসেও সেম কাহিনী, যে একই কথা বলতেছে, লোক নিয়ে আসেন, লোক নিয়ে আসলে তারপরে ওই লোকের মাধ্যম দিয়ে যে টাকাটা ইনভেস্ট হবে ওই টাকাটা নিয়ে না, আর আপনার কমিশনের টাকা দিয়ে তাকে ইনভেস্ট করায়েন, এই কথা বলতেছে। আমি তো কোনো লোক আনতে পারতেছি না, মানুষরা বললেও কেউ রাজি হইতেছে না। টাকা যেহেতু দেওয়া বন্ধ হয়ে গেছে, চারোদিকে ছড়াই গেছে যে টাকা দেওয়া বন্ধ করছে, মনে হয় কোম্পানি চলে যাবে, কিন্তু চলেও যাচ্ছে না, টাকাও দিচ্ছে না, কোনো কিছুই না। এই করতে 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 আমাদের ঈদ চলে আসে। ঈদ চলে আসার পর তখন মালিকে চিন্তা করলো যে এদেরকে তো কিছু অংশ টাকা দেওয়া উচিত, এরা যেহেতু এতগুলা মানুষ কষ্ট করবে, কিছু কিছু মানুষের অন্য কোনো কর্ম নাই, যেমন আমার নাই।
তখন আমরা ওই সময় আমার টিম সহকারে আমার 30,000 টাকা দেওয়া হলো, যে তোমার টিমরে তুমি সমাধান দিবে কিভাবে আমি জানি না, 30,000 টাকা দিলাম তোমারে। তো 30,000 টাকার থেকে আমি 15, 16, 17,000 টাকা আমি সবাইরে দিছি, 18,000 টাকা সবাইরে দিছি, আর বাকি 14,000 টাকা আমি আমার কাছে রাইখা দিছি। 14,000 না 12,000 টাকা আমার কাছে রেখে দিছি, যে আমার পরের মাসে চলার জন্য। তারপরের মাস থেকে টোটালি অফ, কোনো টাকাই দিচ্ছে না। তারপরে এখানে একটা ছেলে আসলো, যে আমি এইভাবে যেহেতু টাকা দেওয়া বন্ধ করে দিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বলল কি তোমাদের সব টাকা অক্টোবর মাসে দেওয়া হবে। অক্টোবর মাসে সবাই আসছে, সবাইকে বলে কি যে অক্টোবর মাসে দেওয়া হবে না, নভেম্বর মাসে দেওয়া হবে। এই জন্য একটা মিটিং ডাকলো এই 14 নম্বর ইয়াতে, এই তেজগা কি যেন নাবিস্কো, এখানে যে নব টাওয়ার, একটা টাওয়ার আছে, ওইখানে একটা সব ক্লায়েন্টকে মিটিং ডাকলো। হ্যাঁ, ওইখানে 1200 লোক একসাথে জমা হইল। তারপরে ওখানে যাওয়ার পরে ও সবাই আর বুঝাইয়া বললো যে দেখেন, আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই, আমরা ইচ্ছা করলে পদ্মা সেতু করে দিতে পারি, কিন্তু আমাদের টাকাটা যে জমির মধ্যে আটকা আছে, এখন জমিটা যদি বিক্রি না হয়, জমিটা তো প্লট বানাইতে হবে। প্লট বানানোর স্বপ্ন দেখছি আমরা, ফ্ল্যাট বানানোর স্বপ্ন দেখছি আমরা, এইগুলা খুব বাস্তবায়ন করে তারপরে আপনাদের টাকাটা দেই, আপনারা কিছুদিন ধৈর্য ধরেন। এইভাবে অনেকের কথাগুলা, ভালো ভালো কথাগুলা বলে বুঝায় সঞ্জিত কুমার দাস আর শ্রী নবরত্ন নারায়ণনাথ দাস, এরা হয়েছে ওই জায়গার চেয়ারম্যান দুইজন। বলতো বাংলাতে বলতো না ইংলিশে বলতো? শ্রী নবরত্ন নারায়ণনাথ দাস, যে উনি ইংলিশে বলতো, আরেকজন ইয়া করে দিত, বাংলা তর্জমা করে দিত। হ্যাঁ জি। দিস ইজ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এটা বোঝা গেল যে এই যে লোকগুলার সামনে যে লোকগুলাকে এনে চোখে ভিমড়ি খাওয়ানো হয়েছে, সাদা চামড়ার মানুষ বলেন কিংবা অন্য যে আমেরিকা বলেন বা অন্য দেশের কথাগুলো বলেন, যাই বলেন না কেন, এইসব মানুষগুলোর প্রতি আমাদের এক ধরনের বিশেষ দুর্বলতা রয়েছে। সাদা চামড়ার মানুষরা যখন সামনের দিক দিয়ে হেঁটে যায়, আমরা সবকিছু ফেলে অবাক করে হা করে তাকিয়ে থাকি। এই ঘটনা আমাদের সমাজে বিরল না। সুতরাং মনের দিক থেকে একটু দুর্বল হয়ে যাওয়া বা একটু হাইলি, এই যে সার্টিফিকেট আমি পেয়েছি এখানে, আমি সার্টিফিকেটের আদ্যপান্ত পড়েছি, এত জটিল একটা সার্টিফিকেট, এটাকে অবিশ্বাস করা খুবই ডিফিকাল্ট। লেটস সি, আমরা এখন অবিশ্বাস করছি না, শেষ পর্যন্ত কি হয় সেটা একটু দেখুন। অনেকে হয়তো আজ করে ফেলছে যে না, আসলে শেষ পর্যন্ত প্রতারণা, দেখুন না শেষ পর্যন্ত আসলে কি হয়। ওকে, একজন বাংলায় বলতো, আরেকজন ইংলিশে বলতো, ঠিক আছে। তারপর আপনারা বুঝে নিলেন, আপনারা 12-16 জন লোক বুঝলেন, সেটা আপনারা তো জানতেন যে এরকম হতে পারে। আমরা বুঝতেছি যে এটা আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, কিন্তু ওইখানে তো হাজারটা আওয়াজ আসতেছে, জি জি ইয়েস বস, হ্যাঁ আপনি যেটা বলেন আমরা এটাই মেনে নিব। মানে এই মিটিং এর এই 1200 জনের মধ্যে থেকে কিছু কিছু লোক বলছে ইয়েস বস, আপনারা যেটা বলেন সেটাই মেনে নিব। হাজারটা আওয়াজ আসতেছে, এরকম আওয়াজ আসতেছে। তখন আমরা যদি কোনো মানে আমাদের মনের মধ্যে এরকম থাকে যে না, আমরা আমার যত কথাই বলুক আমাদের টাকা চাই, এই কথাটা তখন আর ওইখানে গ্রান্টেড হইতো না। মানে কেউ শুনলে ওইটা মধ্যে কেউ ভ্রুক্ষেপ করতো। তার মানে মিটিংটা একদম প্রিসেট করা একটা মিটিং ছিল আগে থেকে। হ্যাঁ, সামনে স্টেজ সাজানো, যে ওই স্টেজের উপরে দাঁড়ায় তাও ওনারা কথা বলতো, এইসব হ্যান্ড মাইক, যে হাজার হাজার লোক যে আপনাদের সমর্থনও দিচ্ছে, বলছেন হাজারটা আওয়াজ আসতেছে ইয়েস বস মেনে নিব, এই লোকগুলোকে আগে থেকে ভাড়া করেছে। লম্বা একটা ফ্লোর, ওই ফ্লোরের মধ্যে পুরাটাই তো ভাড়া করে নিত নব টাওয়ারটা, তো ওই 14 তলায় ওই ইয়াটা ভাড়া করে নিয়ে তারপরে এগুলা অনুষ্ঠান করতো। এবং যে লোকগুলো ইয়েস বলছে ইয়েস বস মেনে নিব, সে লোকগুলো কি আসলে ক্লায়েন্ট ছিল নাকি ভাড়া করা লোক ছিল? ওইগুলা সব মনে করেন যে পুরান গ্রাহক, যারা ব্যাপকভাবে লাভবান হয়েছে, যারা ব্যাপক লাভবান, অনেক মানে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে তারা। কারণটা হচ্ছে এখানে কিছু লোক ভয়াবহভাবে লাভবান হবে। এটা যেই স্টাইলে করা হয়েছে সেখানে আসলে কিছু কিছু লোক ভয়াবহ রকমের লাভবান হবে, কারণ এই লোকগুলোর থেকে তো অনেক শাখা প্রশাখা, একদম প্রথম দিকে যারা ছিল, আর শেষের দিকে লোকগুলোর কি অবস্থা হয় সেটা তো আমরা জানছি। ওকে, যাই হোক, তারপরে কিন্তু কিছু কিছু লোক আমার সাথে গেছে এখানে, তাদের আমি দেখানোর জন্য নিয়ে আসছি যে আমার কথায় যারা বিশ্বাস করতেছে না, তারাও কিছু কিছু লোক বলছিল শুরুতেই যে 2-3 মাস দেওয়ার পরে এইভাবে দেওয়া বন্ধ করে দিবে, এই কোম্পানি এগুলো থাকে না। তখন আমি গ্যারান্টি দিছি যে আমি নিজে টাকা দিব, আমার ব্যক্তিগত টাকা থেকে তোমাদের টাকা পরিশোধ করব, তাও তোমরা এখানে আসো, টাকা ইনভেস্ট করো,
আমি গ্যারান্টি হয়েই করছি। তখন আমি ওদের ওই মিটিং এ নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তখন ওরা বলছে যে এইগুলা ব্রেন ওয়াশ করানোর জন্য বলতেছে, এগুলো আর কিছু না, টাকা টুকা তো দিব না, মায়েরা খাইবো, এই জন্য এগুলা শুনাইতেছে। আর কিছু যে চামচা আছে তারা সাথে সাথে সায় দিতেছে। মানে সব জায়গায় তারা ছড়াই ছিটায় থাকতো এই লোকগুলা, যে ইয়েস বস আপনি ইয়েস, মানে কথায় কথায় ইয়েস বলতেই বলতো ওরা। তো তারপরে ওইখান থেকে আসার পরেও আমি তাদেরকে মানাইতে পারি নাই। তো একজন আবার কি করলো, খুবই মানে ওনার বাড়ি ছিল পাবনা, তো উনি মানে কোনো কিছু কারো কোনো কথা তোয়াক্কা করে না, উনি উনার মুখ দিয়ে যেটা বলে সেটাই করে। তারপর উনার টাকা উনি উঠাবে, যে করেই হোক উঠাবে। এখন কলেজের পোলাপান দিয়া হোক আর যে মাস্তান দিয়া হোক, যাই হোক, যে কোনো মূল্যে উনি টাকা উঠাবে। তারপরে উনার টাকাটা উঠানোর জন্য নভেম্বর মাসে আসলো, অফিসে আসলো, আইসা সবার সামনে বলল যে আমার টাকা মানে কতগুলো আছে, কলেজের পোলাপান নিয়ে আসছে। তারপর ও বলল কি আমার এতটি টাকা ইনভেস্ট করা আছে, এই টাকাগুলো এতদিন যাবত টাকা দিচ্ছে না, কেন দিচ্ছে না? আমাদের ইয়াতে তো সার্টিফিকেটে তো দেওয়া আছে যে আমাদের এতদিনের মধ্যে টাকা দিয়ে দিবে। তারপর তারপর প্রাইম ব্যাংক, ডাচ বাংলা, যতগুলা ব্যাংক আছে সব ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে, সব ব্যাংকে অ্যাকাউন্ট করছে। জি, আর আমার সামনেই টাকাগুলো উঠায় নিয়ে নিয়ে যাইতো, আর বলতো যে ওইখানে দরকার আছে ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে রাখো। আর দেশে তো দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু মানে করে ফেলাইছে অলরেডি। ওনারা হয়তো জানতো যে এটা ক্লোজ হয়ে যাবে, থাকবে না, এটা জাস্ট একটা গেমস খেলা শুরু হয়েছে, গেমস খেলা বন্ধ হয়ে গেলে শেষ। যার কারণে উনাদের কোনো ইনভেস্ট নাই, উনি মানুষজন দিয়ে শুধু উনারা কোনো ক্রাইমও আনতো না, এইসবের মধ্যে উনারা না মানে ইনভলভ না যে উনাদের দায়ী করতে পারে। কিন্তু এই যে কিছু কিছু যেমন আমার ব্যবহার করে আরো কতজন লোক নেওয়া হয়েছে, এরকম করে করে লোকজন যাদের নেওয়া হয়তো তাদের মাধ্যম দিয়ে ওনারা এরকম ডেভেলপ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। অথচ আমরা সাধারণ মানুষ যারা, তারা এই ভুক্তভোগীর মধ্যে আছি। ওকে, যেই সেমিনারটা হলো বড় করে, যে শত শত মানুষ সেখানে থাকলেন, তারপরে কি করলেন? তারপরে আমি ওইখান থেকে উনাদের আরো কিছু ক্রাইম নিয়ে যাই, উনাদের হ্যাঁ উনাদের দেখানোর পরে বলি যে দেখেন আপনি এটা কি মিথ্যা, এরা কি মিথ্যা কথা বলতেছে, এটা এই সঞ্জিত কুমার দাসের প্রীতম টাওয়ারের মালিক উনি। তারপরে এই যে দাবা খেলে ছেলে উনার ফুটবল খেলার ইয়ার সাথে যে জড়িত, ওনার নামটা আমি সঠিক মনে করতে পারতেছি না, উনি আছে। এরা কি কোনো ফালতু লোক, এরা কি কোনো ভুয়া লোক? তারপরে এই যে মইনুল হাসান রোড গুলশানের যে উনি আছে, ওই এরা কি কোনো খারাপ লোক হইতে পারে? আমাদের কোম্পানি ভালো। আপনি এগুলো বলে বলে ক্লায়েন্টদের কাছ থেকে আপনি টাকা? হ্যাঁ হ্যাঁ, এইগুলা বলছি। তারপরে বলছি যে আর আমি আপনাদের সাথে এতদিন যাবত মানে আমার রিলেটিভ যারা, তাদেরকে বলতাম যে আমার তো জন্মের থেকেই চিনেন, জন্মের পর থেকেই চিনেন আমি কিরকম মানুষ, আর এতদিন কি আপনাদের কোনো কিছু বলছি? এখন একটা ভালো জিনিসের সন্ধান পাইছি দেখে তো আপনাদের জানাইতেছি। তো আপনাদের যদি বড় হওয়ার, ভালো হওয়ার কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে আসেন, না হলে আমার আর কিছু বলার নাই। আমি আপনাদের সাথে আমি এত সময় দিতে পারবো না, আমার বহুত কাজ আছে।
এরকম মিথ্যা কথা বলতাম। বলার পরে তখন উনারা কেউ কেউ বুঝতো, কেউ কেউ বুঝতো না। তো যারা যারা আসছে এইগুলা এই প্রতারণার শিকার হয়ে আসছে, তাদেরকে এইভাবেই বলছি। তাদের বাসায় যায় বলতাম যে আমারে জিজ্ঞেস করতো তুমি কত টাকা ইনভেস্ট করছো। আমি বলছি আমার 50 লাখ টাকা আমার পার হয়ে গেছে, আমি আর এখানে ইনভেস্ট করবো না, আমি বাহিরে জায়গা জমি করতেছি, ফ্ল্যাট কিনতেছি, গাড়ি কেনার স্বপ্ন আছে, আমি সামনে গাড়ি না কিনে বাড়িতে যাব না, এরকম মিথ্যা কথা বললাম। বলার পরে তখন ওনারা একটু আশ্চর্য হয়ে যাইতেছে, কি ব্যাপার মেয়েটা এত তাড়াতাড়ি এত পরিবর্তন কিভাবে হয়, তাহলে আমরাও যাই দেখি। তো উনারা আসার পর থেকে তো টাকা দেওয়া বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে যখন তখন উনারা আমারে ডাকে, কি ব্যাপার টাকা দেওয়া যে বন্ধ করে দিল, কারণটা কি? আমি টাকা দেওয়া বন্ধ করে দিল, টাকাগুলা দিয়ে তো সব জমি রাখছে, এখন জমি যদি বিক্রি করা না হয় তাহলে তো আর জমি তো আর কম দামে বিক্রি করতে পারে না, যে মাছের দামে জমি বিক্রি করে দিলাম হয়ে গেল, না হইলে নষ্ট হয়ে যাবে। এইভাবে কি হয়, একটু ধৈর্য ধরেন টাকা পাবেন। তারপর আমি দেখা গেছে যে এমন কিছু লোক আছে তাদের পিছনে আমার মতো মানুষ 10 টাকা খরচ করা সম্ভব না, সেই জায়গায় আমি তাদের পিছনে 500 টাকা খরচ করে ফেলছি। তাই এইগুলা দেখে তারা এত অবাক হইতেছে যে আসলে তো টাকা পয়সা বলতে একটা জিনিস হয়তো এটার মধ্যে আছে, না হইলে ওর মতো মেয়ে এত কম টাকা বেতনে চাকরি করত, এইভাবে এত নর্মাল ভাবে চলতো, সে না কিনা আমাদের খাওয়া দাওয়ার বিষয়, আমি হোটেলে নিয়ে যেতাম, যা খাইতে চাইতো, চাইনিজ বিরিয়ানি কি খাইবা সব রেডি, মানে টাকার কোনো চিন্তা নাই। 500 টাকা 1000 টাকা বিল হইতো, বা আবার যাওয়ার সময় বাচ্চা কাচ্চা আছে কিংবা কারো ছোট ভাই বোন আছে, তাদের জন্য ফল কেনার জন্য টাকা দিয়ে দিতাম। এইগুলোর জন্য আরো বেশি আকৃষ্ট হয়ে যেত, যে মানে এগুলা বলা হইতো আমাদের ট্রেনিং এ যে কারো কারো আকৃষ্টতা করার জন্য নিজের ক্ষতি করে হইলেও কিছু করতে হবে, যার কারণে আমরা এই কাজগুলা করতাম, যে টাকা পয়সা দিতাম, মিথ্যা কথা বলতাম, যে এমন মিথ্যা কথা বলতাম যে যা শুনে মানুষ বিশ্বাস করতোই। যাকে মানে একটা কথা ওইখান থেকে বলে দিত যে যেই দেবী যেই পূজায় সন্তুষ্ট হয় তাকে ওইভাবেই সন্তুষ্ট করতে হবে, এতে করে হোক নিজের শরীর দিয়ে হোক বা কথা দিয়ে হোক। আমি অনেকগুলো রং নাম্বারে এইখানে কিছু লোক জয়েন করাইছিলাম, তারা বাহিরে থাকতো, সৌদিতে থাকতো, তাদেরকে জয়েন করাইছিলাম রং নাম্বারের কথা বলে। আমার কথাতেই মুগ্ধ হয়ে উনি ওইখান থেকে জয়েন করছে, টাকা পাঠায় দিয়ে ন্যাশনাল ব্যাংকে টাকা পাঠায় দিয়ে তারপরে উনারা জয়েন করছে, ছবি টবি সবকিছু পাঠায় দিছে, এইভাবে করছি। কিন্তু পরে যখন শুনছে যে না আমি তাদের সাথে যে এরকম জালিয়াতি করছি, তাদের 3টা করে সেন্টারের জন্য টাকা দিছে, আমি 3টা করে সেন্টার নিই নাই, 2টা করে নিছি আর 1টা করে নিই নাই, আমি নিজে খরচ করছি। কিন্তু আমি তো ওইখান থেকে টাকা পাইতাম না, আমি এই টাকাগুলা কিভাবে মানুষের পিছনে খরচ করব? তখন ওই সেন্টারের টাকাগুলা দিয়ে আমি তাদের পিছনে এরকম ডালতাম, খরচ করতাম। তো এইভাবে মনে করেন যে আমি আস্তে আস্তে ক্রমশ মানুষের কাছে অবিশ্বাসী হয়ে যাইতে যাইতে যখন টাকা দেওয়া টোটালি বন্ধ করে দিল, তারপর আমি একদম মানে এমন একটা পর্যায়ে আইসা পড়লো, সবাই শুধু ফোন দিয়ে আমারে অনেক খারাপ কথা বলে, খারাপ ভাষা ব্যবহার করে, কেউ কেউ এমনও কথা বলে যে টাকা লাগবে না, তুমি আইসা পড়ো, তোমার তো আর কেউ নাই, তুমি আইসা পড়ো, তুমি আমাদের সাথে দিন কাটায় যাও, রাত কাটায় যাও, তাহলে তোমার টাকা শোধ হয়ে যাবে, টাকা দিতে হবে না। তখন অনেক সময় কান্নাকাটি করতাম, অনেক সময় আমার আম্মারে শুনাইতাম, অনেক সময় মা কইতো যে এইগুলো আমারে বইলা লাভ নাই, যে কারণ এই পাপের ফল তোমার নিজেরই ভোগ করতে হবে, তুমি নিজেই পাপ করছো, তোমার এইগুলা সইতে হবে। তখন আমি নিজেই চিন্তা করলাম যে কি করা যায়, কিন্তু আমি এমন কিছু গরিব মানুষের সাথে প্রতারণা করছি, মিথ্যা কথা বলছি, যে যারা আমার মনে হইতেছে তারাই আমার এই অভিশাপ গুলা দিচ্ছে, যার কারণে আমার মুখের মধ্যে। আচ্ছা, আপনি একটু আমাকে বলবেন যে আপনি তো জানলেন এক পর্যায়ে টাকাটা আপনি তুলতে পারবেন না বা টাকাটা আপনাকে দিচ্ছে না, সেটা জানার পরেও আপনি কেন লোকজনকে এই ক্লায়েন্ট বানাচ্ছিলেন? এই জন্য বানাচ্ছিলাম যে আমার তো চলার কোনো পথ নাই, আমার কোনো কর্ম নাই, আর কোনো চাকরি বাকরি নাই, কোনো কিছু নাই,
যার কারণে আমি এই পথ ছাড়া আমার আর কোনো অন্য তার মানে কোনো আপনি নিজে থেকে, ওরা তো এক ধরনের বড় ইন্টারন্যাশনালি ধোঁকাবাজি করেছে, সেই ধোঁকাবাজিটা আপনিও করেছেন। মানে হ্যাঁ। আপনি সেন্টারের কথা বলে, 3টার কথা বলে আপনি 2টো কিনেছেন, তারপরে আপনি টাকাগুলো মেরে খেয়েছেন। হ্যাঁ, এভাবেই তো আপনি হ্যাঁ, জিনিসগুলো, হ্যাঁ। এভাবে কত টাকা মেরে খেয়েছেন? আমি এরকম ভাবে একজনের থেকে 8,000 টাকা, আরেকজনের থেকে 8,000 টাকা, আর এই পর্যন্তই। আর যা শুধু এই ইনভেস্টের ব্যাপারে মানে খুব বেশি হলে আপনি 20,000 টাকাও মেরে খাননি? না, কিন্তু যারা আমার কথার উপর বিশ্বাস করে টাকা ইনভেস্ট করছে তারা এই যে ধরা খাইছে এটাই। কে কে কত টাকা, কি পরিমাণ টাকা ধরা খেয়েছে? অনেক টাকা, অনেক। মানে এমনও কিছু লোক আছে যে যাদের ঘর নাই, একটা ঘর নাই, ঘর দিবে সে তার জন্য 50,000 টাকা রাখা দিছে। সেই টাকাটা আমার কথার উপর বিশ্বাস করে দিছে যে 50,000 টাকা দাও, 1 বছর পর তো 1 লাখ টাকা পাইতেছো, আর তুমি যদি 50,000 টাকা খরচ করে একটা ঘর উঠাও, কিন্তু ঘরের মধ্যে কি তোমার কোনো লাভ আসবে? আসবে না। তখন আমার কথা শুনে বলছে যে হ্যাঁ ঠিকই তো, তাহলে দেই 50,000 টাকা, 1 লাখ টাকা উঠবো, সামনের বছর আরো ভালো করে ঘর দিব। কিন্তু তারা আজ পর্যন্ত ঘরের নিচে বসতে পারে নাই, ঘর দিতে পারে নাই। যার কারণে আমি সেই অভিশাপে আমি নিজেও আমি এখন বাড়িতে যাইতে পারি না, আমার মার সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আমি এরকম অবস্থায় আছি। আপনি যে সাব ইন্সপেক্টরের কথা বলছিলেন, ওনার সাথে আপনার যোগাযোগ আছে? না, কেন নাই? উনি আমার সাথে কোনো, আমি ফোন দিলে উনি রিসিভ করে না, কথা বলে না। ওকে, এই কোম্পানিটিকে এখনো আছে? কোম্পানিটা এখন আছে, হেড অফিসটা শুধু আছে। যে আর মেন বড় বড় মালিক ছিল ওনারা কখনো সামনে আসে না। আর এই যে আপনারা যারা আছেন এরকম, তারা কখনো যাননি তাদের কাছে? তা আমরা গেছি, অনেকবার গেছি, কিন্তু তারা কখনোই আসে নাই। তারা শুধু ফোনে বলছে যে আজকে দেখা হবে না, সামনের সপ্তাহে দেখা হবে, সামনের সপ্তাহে হবে না, তারপরের সপ্তাহে হবে। এরকম ভাবে আমাদের শুধু এখনো ঘুরাচ্ছে, কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নাম নাই। কবে কোনো সুরাহা এখনো ঘোরাচ্ছে? হ্যাঁ, এখনো ঘুরাচ্ছে। কোনো সুরাহা হবে কিনা, আদৌ কোনো সমাধান আছে কিনা, এটা কোনো নিশ্চয়তা নাই। আপনি পত্রপত্রিকার কোনো খবর এই কোম্পানি সম্পর্কে শুনেছেন, জেনেছেন? আমি বাংলাদেশ প্রতিদিন পড়তাম, তো আমি বাংলাদেশ প্রতিদিনে এরকম নিউজ একবার পাইছিলাম। এবার পরে যখন আমি হতাশ হয়ে ফোন দিছি, তখন অফিস থেকে আমার বোঝানো হয়েছে যে এগুলা হইতেছে যে একটা চ্যানেলের একটা সাংবাদিক আছে, উনি অনেক টাকা ঘুষ চাইছে, দেওয়া হয় না দেখে এই জন্য এইসব খবর ছড়াইছে, এগুলা বলছে। ওকে, কালকে হয়তো আমার নামে হবে বা এবিসির নামে হতে পারে, অস্বাভাবিক কিছু না, বিকজ দে হ্যাভ লট অফ মানি। বাই দ্য ওয়ে, প্রিয় শ্রোতা, আমরা একটা রিপোর্ট আপনাদেরকে একটু কোট করতে চাই, বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর একটা রিপোর্ট, এবং সেই রিপোর্টে এই কোম্পানি সম্পর্কে কি বলা হয়েছে আপনারা যদি দেখতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। এই রিপোর্টটি করা হয়েছে 25/6/2012 তারিখে। রিপোর্টটি করেছেন প্রণব বল, চট্টগ্রাম প্রতিনিধি। তিনি এখানে যেটা করেছেন যে অবৈধ ব্যাংকিং করছে নিউওয়ে নামের একটি কোম্পানি, তারা অবৈধ ব্যাংকিং করছেন। এবং এখানে যে রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্টে অনেকগুলো কোম্পানির নাম এসছে। আমরা পুরো রিপোর্টটি এখানে পড়ে শোনাচ্ছি না, আমরা আমাদের ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে ডিটেল পড়তে পারেন। এখানে লেখা আছে 2 বছরে দ্বিগুণ করার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ চলছে। শেষ পর্যন্ত কোম্পানিটা কোথায় আছে, কি অবস্থায় আছে সে সম্পর্কে আমরা এখন পর্যন্ত তেমন একটা ডিটেল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না, তবে তারা এখনো কাজ চালাচ্ছে। এবং এটা যে ইন্টারন্যাশনালি এই টাকাটা আসলে কোথায় যায়, কিভাবে হয়, এবং কিভাবে হয় সেটা তো আপনারা জানলেন, কিন্তু এই টাকাটা আসলে কোথায় চলে যায়, হিউজ অ্যামাউন্ট অফ মানি। এবং এটা হওয়ার পরেও তেমন কোনো বড় ধরনের কোনো মাস লেভেল থেকে বা জনগণের কাছ থেকে তেমন বড় ধরনের কোনো কি বলা যেতে পারে যে একটা প্রতিবাদ, সেটা কেন হয় না? তার পেছনে আমার যেটা মনে হলো এতক্ষণ অনুষ্ঠানটা শোনার পরে ব্যক্তিগতভাবে, সেই মনে হওয়ার ব্যাপারটা আমি প্রশ্নে আপনার কাছে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, আমি ছোট ছোট করে প্রশ্ন করছি, প্রশ্নগুলো আপনি আমার কাছে ক্লিয়ার করেন। আপনি প্রথম কত টাকা ইনভেস্ট করেছিলেন সেখানে? প্রথম আমি 25,000 টাকা ইনভেস্ট। এই 25,000 টাকাই হচ্ছে আপনার ব্যক্তিগত টাকা। এই টাকাটা আপনি একবারে জমি বিক্রি করে হোক, যে কোনো করে হোক, আপনি নিজের কাছ থেকে নিয়ে দিয়েছেন। এই 2 বছরে কত টাকা আপনি লাভ পেয়েছেন বা রোজগার করেছেন ওখান থেকে সব মিলিয়ে? আমি 25,000 টাকাও নেই নাই। আপনি 25,000 টাকাও ওখান থেকে তুলে নিজের খরচের জন্য ব্যবহার করেন? নাই। ওকে, কত টাকা লোকজনের কাছ থেকে চুরি করেছেন সেখান থেকে বলা যেতে পারে 10 থেকে 20,000 টাকার মতো, যেটা আপনি একটু আগেই বলছিলেন। তার মানে আপনি যদি এখন ইকুয়েশনটা ভাবে দাঁড় করান যে 25,000 টাকা সে তুলেছিল, 20 থেকে 22,000 টাকা সে অন্যায় উপায়ে নিজের জন্য ব্যবহার করেছে, তার মানে সুদে আসলে কিন্তু এক প্রকারের একটা ব্যালেন্স ইকোনমিক্যালি হয়ে গিয়েছে।
কিন্তু এর মাঝখানে অনেকগুলো স্বপ্ন ছিল, এর মাঝখানে অনেকগুলো ইকোনমিক ইকুয়েশন ছিল। সেই ইকোনমিক ইকুয়েশনে ন্যায়ভাবে হোক, অন্যায়ভাবে হোক, জালিয়াতি করে হোক, যেটাই হোক না কেন, সেখানে আজকের যে অতিথি তিনি কত টাকার মালিক? আপনি কত টাকার মালিক? এখানে 8 লাখ টাকা। 8 লাখ টাকার মালিক তিনি হচ্ছেন, ব্যক্তিগতভাবে 8 লাখ টাকার মালিক। কিন্তু এই 8 লাখ টাকা কিন্তু একটা ইকুয়েশনে, কোম্পানি ইকুয়েশনে, যেখানে তার ব্যক্তিগতভাবে প্লাস মাইনাসের কোনো ইনভেস্ট নেই, কারণ এই টাকাটি তিনি নিজের পকেট থেকে দেননি, এই টাকাটি কোনো না কোনো ভাবে অন্যের পকেট থেকে এসছে। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা শক্তিশালীভাবে প্রতিবাদ করে না একটা কারণে, তারা যখন এই ব্যক্তিগত ইকুয়েশন গুলো করে যে আমার কত টাকা গেছে, আমার খুব বেশি হলে 20,000 টাকা গেছে, আরেকজন চিন্তা করে আমার কত টাকা গেছে, আমার খুব বেশি হলে 50,000 টাকা গেছে, আরেকজন চিন্তা করে আমার খুব বেশি হলে 8,000 টাকা গেছে, আমার বেশি হলে 10,000 টাকা গেছে, ধুর এটা নিয়ে আর কতদিন লেগে থাকবো। যখন চিন্তা করে আমি 10 লাখ টাকার মালিক, কিংবা যখন চিন্তা করে আমি 20 লাখ টাকার মালিক এবং এই টাকাটা আমার পাওয়া উচিত, তখন তার কষ্ট হয় এবং সেই জায়গাটা থেকে অফিসের দিকে গিয়ে ধর্ণা দেয়। কিন্তু সেই জায়গাটাও খুব বেশি শক্তিশালী হতে পারে না, এই কারণে যে যারাই ধর্ণাটুকু দেয় তাদের চাইতে অফিসিয়াল নেটওয়ার্ক সব দিক থেকেই অনেক অনেক বেশি পাওয়ারফুল। এবং যে কারণে আমরা দেখি পত্র পত্রিকাতে এরকম রিপোর্ট আসার পরেও, ছোটখাটো এরকম রিপোর্ট আসার পরেও এই জিনিসগুলো অবাধে চলতে থাকে। এবং আজকে শুধুমাত্র এখানে নিউ এর কথা বলা হয়েছে, শুধুমাত্র নিউ এ না, এখানে অনেক কোম্পানি এরকম বাংলাদেশের ছোটখাটো ব্যবসা করেছে, এমএলএম ব্যবসা। এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে তার চেয়েও বৃহৎ একটা কোম্পানিকে নিয়ে এখানে পত্র পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে রীতিমতো ঝড় বয়ে গেছে, তাদেরকে জেলে রাখা হয়েছে এখন। তো এগুলো রীতিমতো চলছে এবং এটার শেষটা আসলে কোথায় আমরা জানি না। তবে আমরা বিশ্বাস করি আজকের যাহা বলিব সত্য বলিবতে এই ঘটনা প্রচার হওয়ার পর আমাদের কোনো উদ্দেশ্য ছিল না নিউ ইয়র্কে এখানে হেয় প্রতিপন্ন করা বা অন্য কিছু করা, আমরা শুধুমাত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার সিদ্ধান্ত আপনার। ওকে, এবার আপনি বলেন, আপনার শেষ কিছু যদি বলার থাকে আপনি কিছু বলতে চান? আমি এটাই বলতে চাই আমার প্রিয় লিসেনারদের কাছে, এটাই সবচাইতে মূল বিষয় যে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার মতো কেউ যেন কারোর সাথে প্রতারণা না করে, প্রতারিত না হয়, আর মানুষে যেন এইভাবে মিথ্যা না বইলে সামনের দিক আগানোর স্বপ্ন না দেখায়। আমি যে কষ্টগুলো পাইতেছি এরকম কষ্ট যেন আর কেউ না পায়। আর এরকম নিজে পরিশ্রম করে সৎ কাজ না করে কোনোদিন উপরে উঠা যায় না, কিছু করা যায় না, এটা যেমন সত্যি, আর তেমনি এই মিথ্যাটাও যেমন মিথ্যার কারণে মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায়, সেটা আমি আমার নিজের দিয়ে প্রমাণ পাইতেছি। এখন আমার শুধু একটাই বলার আছে, আমি তো আর টাকাগুলা পরিশোধ করতে পারতেছি না, কারণ কোম্পানির অবস্থা কখন কি হয় না হয় বলা যায় না। যদি কোনোদিন তাদের মনে সৎ ইচ্ছা হয় তাহলে তো দিবে, আর যদি না হয় আমি জানি না আমি বেঁচে থাকবো না মারা যাব না, আমি কি হব। তবে আমার একটাই চাওয়া যে আমাকে যেন সবাই ক্ষমা করে দেন আপনারা যারা আছেন, আর আমি যেন আর যতদিন বাইচে আছি আমি যেন কোনো রকম কোনো সামান্যতম ভুলের মধ্যে না জড়াই, মিথ্যার মধ্যে না জড়াই, মানুষকে কোনো প্রতারিত না করি, কোন রকম কোনো 2 নাম্বারিতে না যাই। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী।